দুর্জয় আচার্য তো অনেকদিন ক্লাস করেন না, অনেকদিন পরে আসলেন। হ্যাঁ স্যার। কি কি ক্লাস হয়েছে তা তো আপনি জানেনও না মনে হয়। হ্যাঁ স্যার, জানি না তো, সব দেখতে পারি না স্যার। এই জানি না বললে হবে? আমাদের এখান থেকে শুধু পাশ করলে তো হবে না, শিখতে হবে, দরকার আগে শিখার। হ্যাঁ স্যার, এখন থেকে ফিরোজ বাবু কন্টিনিউ বলুন, করব। কিসের উপর ক্লাস হলে ভালো হয়? স্যার আমার তো একটা স্পেশাল ইচ্ছা আছে স্যার। কি? এটা হচ্ছে স্যার, আহ জ্যোতিষ শাস্ত্রে মানুষের আচরণ, শাস্ত্র অনুযায়ী মানুষের আচরণ, কার কোনটা খারাপ থাকলে তার আচরণ কেমন হবে, সামুদ্রিক বিদ্যার মতো স্যার, এরকম একটা ইচ্ছা আছে স্যার, এরকম একটা হ্যাঁ, ওটা ক্লাস। সামুদ্রিক শাস্ত্রের মতো, মানে কোন গ্রহ খারাপ থাকলে তার আচরণ কেমন হবে। কেমন হবে, হ্যাঁ হ্যাঁ বা তার আচরণ দেখে বোঝা যাবে যে তার ওই গ্রহটা খারাপ। হ্যাঁ হ্যাঁ। মানে আহ, এই প্রশ্নটা আসার কারণ অবশ্যই বুঝতে পারলাম, কিছুটা অনুধাবন করতে পেরেছি মনে হচ্ছে। তো যাই হোক, এই আচরণগত বিষয় বোঝার জন্য যেমন আমরা আম, রবির আচরণ কি, মানে রবির মানুষগুলো কেমন হয়, রবির জাতক রবির তারিখে জন্মগ্রহণ করেছে, বা রবি সক্ষেত্রে আছে, রবি তুঙ্গস্থ আছে, রবি ভাগ্যস্থানে আছে, রবি লগ্নে আছে, হ্যাঁ, বা রবি রাশিতে আছে, তাহলে লোকটি কেমন হবে। এরকম চন্দ্র রাশিতে থাকলে কেমন হবে, চন্দ্র লগ্নে থাকলে কেমন হবে, তারপরে মঙ্গল লগ্নে থাকলে কেমন হবে, মঙ্গল যদি তার রাশিতে থাকে তাহলে কেমন হবে। আচরণ তো এর উপর, মানে দেহ মন বিচার করা হবে লগ্ন থেকে। তো লগ্নে কোন গ্রহ থাকলে কেমন আচরণের মানুষ হবে, তো সে কেমন চরিত্র তার থাকবে, তার বৈশিষ্ট্য কেমন থাকবে, এর ভিতরই তো সবকিছু পাওয়া যাবে। তার চেহারা কেমন হবে, তার আচরণ কেমন হবে, তার শরীর স্বাস্থ্য কেমন হবে, তার বিশেষ করে চোখ কেমন হবে, নাক কেমন হবে, আহ তারপরে ঠোঁট কেমন হবে, তারপরে কান কেমন হবে, এগুলো তো বোঝা যাবে। একটি জিনিস এখানে মাথায় রাখতে হবে যে আহ, লগ্নে যে গ্রহই থাকুক না কেন, যদি কোনো প্ল্যানেটে দেখবেন যে রাহু দুর্বল, তাহলে বুঝবেন যে তার বাম অঙ্গে কোনো দুর্বলতা, বা বাম সাইডে কোনো আঘাত, ভাঙ্গা মস্কা, দুর্ঘটনা এগুলো ঘটবে, বা তারা সবসময় বামে টানবে। দেখবেন সবসময় পিছু টানবে, একটা ভালো কাজ করতে যাচ্ছেন সে জায়গায় পিছু টান দেওয়ার লোক একজন থাকবে। অর্থাৎ যে থাকবে, বুঝবেন যে তার রাহুটা, প্ল্যানেট দেখলেই বুঝবেন যে তার রাহুটা কিন্তু ডিস্টার্ব করছে। আর যে লোক ডাইনে পজিটিভ দিকে যাবে, যে পজিটিভ দিকে আগ্রহ থাকবে, যে ভালো কিছু করব, ভালো কিছু দেখাবো, ভালো কাজে সহযোগিতা করব, তখন দেখবেন যে তার কেতু কিন্তু শুভ অবস্থানে আছে, বা কেতু ভালো অবস্থানে আছে। অর্থাৎ এই রাহু আর কেতু এই দুটির ভালো মন্দর উপর নির্ভর করবে সেই লোকটার আচরণ কেমন হতে পারে, আচরণটা কত খারাপ হবে না কতটা ভালো হবে, এটা কিন্তু সহজে বোঝা যায়। এমনকি রাহু যদি খারাপ থাকে, তাহলে তার বাম অঙ্গ প্রত্যঙ্গ ত্রুটিযুক্ত থাকবে, বা বাম অঙ্গ প্রত্যঙ্গ ছোট হবে। আর যদি আহ মানে কেতু খারাপ থাকে, তাহলে ডান অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হবে, বা ডান সাইড তার খারাপ হবে। এগুলো কিন্তু বুঝতে হবে। অনেকে দেখা যাচ্ছে চোখ মোটা করে তাকালেও ডান চোখ বড় হয় না, বা বাম চোখ বড় হয় না। এখানে রাহু কেতুর অবস্থান প্ল্যানেটে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে রাহু দুষ্ট থাকলে বাম চোখ ছোট থাকবে, দেখবেন যে বাম চোখ ছোট, বাম কান ছোট, বাম নাক ছোট, বাম হাত ছোট, বাম পা ছোট, এগুলো মেপে দেখতে পারবেন। একটা সমান টেবিলের উপরে যদি এভাবে হাত রাখা হয়, তো টেবিলের উপরে হাত রেখে, আর মিস্ত্রিদের মাঠাম চেনেন মনে হয়, মাঠাম, তো সেই মাঠাম যদি সোজাসুজি ধরা হয়, তাহলে হাত যদি সোজা করে ধরা হয়, তাহলে যদি বাম হাত ছোট থাকে তো বুঝবেন যে রাহু দুর্বল, আর যদি ডান হাত ছোট থাকে তাহলে বুঝবেন যে কেতু দুর্বল। মানে ডান হাত দিয়ে আমরা তো সবকিছু আকর্ষণ করব বা পজিটিভ দিকে যাব, আর বাম হাত দিয়ে নেগেটিভ দিকে যাব। তো সেই পজিটিভ দিকে যাব মানে কেতু দুর্বল, মানে আমাকে পজিটিভ দিকে যেতে দিচ্ছে না, আমাকে পজিটিভ দিকে যেতে বাধা সৃষ্টি করছে, এভাবে বুঝতে হবে। তো এইগুলো ক্লাসে আলোচনা করলে অবশ্য 12টি লগ্ন ধরে একসঙ্গে আলোচনা করে গেলে করা সম্ভব। কিছু মানুষ যে স্যার প্রতারক হয়, হ্যাঁ, যেমন মানুষের সাথে প্রতারণা করে, হেবিটটাই তার প্রতারণা। তাইলে স্যার একটা মানুষের প্রত্যেকটা লগ্নে গ্রহের, রাহু, কোন জাতকের যদি লগ্নে রাহু থাকে, তো সে ব্যক্তি, বা লগ্নে রাহুর দৃষ্টি থাকে, সে পঞ্চম দৃষ্টি হোক, নবম দৃষ্টি হোক, দ্বাদশ দৃষ্টি হোক,
বা সপ্তম দৃষ্টি হোক। তো লগ্নে যদি দৃষ্টি থাকে, তাহলে রাহু লগ্নে থাকুক আর লগ্নে দৃষ্টি থাকুক, সে ব্যক্তি কিন্তু অপরের ধন সম্পদ প্রতারণা করে হোক আর ভালো করে হোক, মানে ছল চাতুরি করে হোক, যেভাবে হোক সে কিন্তু লুণ্ঠন করবে। তো এই লুণ্ঠন করার একটা মানসিকতা তার ভিতর কিন্তু থাকবে। মানে তার হচ্ছে আমার চাই, শুধু আমার হতে হবে। তো আমার চাওয়ার জন্য আমার, অর্থাৎ আমার দাড়িটা 37 থাকতে হবে, আমি যা চেয়েছি এটা আমার পেতে হবে, এ পাওয়ার জন্য আমার জীবন যাক, তবু আমার ওটা পেতে হবে, এই ধরনের নীতি থাকে কিন্তু। তো বলুন, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, আমরা কিসের উপর ক্লাস করব তাহলে? তাহলে কি এই আলোচনা হবে? বলেন। হলেই তো ভালো হয় স্যার, সবাই একমত আছেন? কারণ স্যার আমার একটা বিষয় আসসালামু হচ্ছে, আলাইকুম স্যার। হ্যাঁ, বিষয় ওয়ালাইকুম স্যার ভালো আসসালাম, আছেন? শুভ সকাল। শুভ সকাল স্যার। আসলে অ্যাস্ট্রোলজি মানুষ চেনার একটা বড় প্রক্রিয়া স্যার। হ্যাঁ। একজন মানুষকে মেজারমেন্ট করার একটা বড় প্রক্রিয়া হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো একজন মানুষকে কিভাবে মেজার করা যায়, কিভাবে মেজার করতে, কোন কোন কি পয়েন্ট গুলাতে নক করতে হবে, নক করলে বোঝা যাবে যে সেই মানুষটা কেমন, তার সাথে আমার বিহেভ কেমন হওয়া উচিত, বা একজন অ্যাস্ট্রোলজারের বিহেভ বিহেভ কি কি হওয়া উচিত, এটাই বলছিলাম আর কি স্যার আমি। সর্বপ্রথম, হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন, তাহলে এই প্রশ্ন দিয়েই আমাদের ক্লাস শুরু হোক। তাহলে ক্লাসটাই শুরু হওয়ার জন্য আপনারা একটি, যে কোনো একটি জন্মছক দিন, মানে যে কোনো একটি তারিখ বলুন, একটু ব্যাকডেটের তারিখ বলুন, কারো তারিখ বলতে হবে না, একটু ব্যাকডেটের একটা তারিখ বলুন, যে কোনো একটি তারিখ। আজকে আজকে একজনের তারিখ, তারিখ বলুন, শুনুন, একজনের তারিখ বলুন, একজনের মাস বলুন, আর একজনের সাল বলুন, তাহলে আর কারো তারিখ সালের সঙ্গে মিলবে না। স্যার আজকে আমরা ধরলাম আজকে 17/12/2021, তো 17/12/2019 ধরলাম। না, ওই রকম না, তারিখ একজনে বলবে, মাস একজনে বলবে, সাল একজনে বলবে। আপনি তারিখটি স্যার বলুন। মাস বললেন স্যার, আজকে 12 মাসে ধরলেন স্যার, 12 মাস। 17 বললাম স্যার। আপনি তারিখ 17 বলবেন। আচ্ছা, মাস বলুন এবার একজন। মাস স্যার 12। 12 মাস চলছে, সেই 12 বাদ দিয়ে বলুন একটু। তাহলে স্যার 7। হ্যাঁ, ধরলাম 7। এবার সাল 2018 বলুন। হ্যাঁ, 2018 2018 তো একটি শিশু, আরো আগে বলেন, 1900-র মধ্যে বলুন। স্যার 1991 নেন স্যার। হ্যাঁ, 1991। আচ্ছা 1985 ধরলাম তাহলে আমি। আচ্ছা ধর। এই দিন কি বার পড়ে দেখুন, বার পড়া। আচ্ছা, হরোস্কোপটি বের করুন, কে বের করতে পারবেন? দ্রুত বের করতে পারবেন কে? স্যার টাইম কি দিব স্যার? টাইম বলুন, কত টাইম ধরবো? কিশোর কুমার বলুন, কয়টা ধরবো টাইম? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। সুফল বিশ্বাস বলুন, কয়টা ধরবো টাইম? চলো বলো। 4টা ধরেন স্যার। বিকাল না রাত? 4টা AM না PM? হ্যাঁ, আরে 4টা কি বিকাল ধরবো না রাত ধরবো? বিকাল বিকাল। ও, বিকাল 4টা। আচ্ছা, আচ্ছা, জন্মস্থান দিলাম ঢাকা। প্ল্যানেটটি বের করুন। 17ই জুলাই 1985 বিকাল 4টা। বুধবার ঢাকা স্যার, জন্ম। বুধবার। হ্যাঁ, বুধবার। আচ্ছা, লিখলাম বুধবার। মেষে রাহু। হ্যাঁ, মেষে রাহু। মেষে রাহু, বৃষতে শুক্র, বৃষতে শুক্র, মিথুনে চন্দ্র, মিথুনে চন্দ্র, কর্কটে রবি বুধ মঙ্গল, রবি বুধ মঙ্গল, তুলায় শনি কেতু, তুলায় আছে শনি কেতু, মকরে বৃহস্পতি, মকরে বৃহস্পতি, আর লগ্ন হচ্ছে বৃশ্চিক। এ কি দশায় জন্মগ্রহণ করেছে? স্যার দশা হচ্ছে বৃহস্পতির দশা ছিল।
বৃহস্পতির দশায় জন্ম হয়েছে। হ্যাঁ 1996 এই 1996 স্যার এখন তার বৃহস্পতির কিসের দশা। দশা চলছে? এখন তার চলছে কিসের- বুধের দশা বুধের দশায় কিসের 2015 থেকে। অন্তর্দশা? বুধের দশায় কিসের অন্তর্দশা? রবির অন্তর্দশা। ও, বুধ রবি চলছে। বুধের দশায় রবির অন্তর্দশা 2022-এর আগস্ট অক্টোবর পর্যন্ত। অক্টোবর 2022 পর্যন্ত বুধের দশায় রবির অন্তর্দশা। তো এই হচ্ছে প্ল্যানেট। আমাদের প্ল্যানেটটিতে বুঝতে হবে যে লোকটি মানে কোন চরিত্রের মানুষ বা সে কেমন মানুষ, এটা আমাদের বুঝতে হবে, তাই তো? বা মানুষ দেখে আমাদের হরোস্কোপ তৈরি করার যদি একটি বিষয় এখানে উল্টে আসা হয়, তাহলে কিন্তু ওই সেই নষ্ট কুষ্টি উদ্ধারের পদ্ধতিতে যেতে হবে। এটি কিন্তু আপনারা হায়ার ডিপ্লোমাতে ছাড়া পাবেন না, এটা এখন সম্ভব না, আপনারা এখন ধরে রাখতে পারবেন না। তো ছক দেখে মানুষ চেনা এটা শিখতে পারবেন এখন, কিন্তু মানুষ দেখে ছক তৈরি করা বা সেই নষ্ট কোষ্ঠী উদ্ধারের পদ্ধতি কিন্তু আপনারা এখন পারবেন না, ওটা অনেক কিছু। তো আমরা এখানে আগে একটু সহজ পথে দেখি মানুষটি কেমন। রেকর্ডিং হচ্ছে কিনা ঠিক মতো হচ্ছে। তো দেখুন, লোকটি জন্মগ্রহণ করেছে 17 তারিখে, মানে 7 মাস যোগ হচ্ছে 1 8 1 9 5 14 5 সমান 8 8 7 15 5 20 2 যোগ বুধবার 5 সমান 7। তাহলে লোকটি শনির তারিখ এবং কেতুকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে। এইবার তার লগ্নটি পড়েছে বৃশ্চিক, বৃশ্চিক লগ্ন। তো বৃশ্চিক লগ্নের আগে লগ্নের বৈশিষ্ট্য কি, বৃশ্চিক লগ্নের মানুষ কেমন হবে, এটি আমাদের আগে জানতে হবে। প্রথম জানতে হবে বৃশ্চিক লগ্নে কোন গ্রহ পাপ কোন গ্রহ শুভ, এটা সবসময় কিন্তু মুখস্থ থাকতে হবে। 12টি লগ্নের শুভ অশুভ মারক গ্রহ কিন্তু মুখস্থ থাকতে হবে সব সময় প্রত্যেকের। বৃশ্চিক লগ্নে মঙ্গল বুধ শুক্র মনে হয় মারক বা পাপ, তাই না? বৃশ্চিক লগ্নে কি? হ্যাঁ স্যার। আর বৃহস্পতি চন্দ্র হচ্ছে শুভ। হ্যাঁ বৃহস্পতি চন্দ্র শুভ। আর হচ্ছে রবি চন্দ্রের সম্বন্ধে রাজযোগ হয়, তাই তো? কিন্তু বৃহস্পতি আবার কখনো মারক হয়, যদিও বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র শুভ, কিন্তু বৃহস্পতি কিন্তু মুখ্য মারক, দ্বিতীয় পতি বিধায়। হ্যাঁ দ্বিতীয় প্রতিবিধায়। আবার রাহুও কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মারক হয়। কেন হয়? রাহু ষষ্ঠপতি এই কারণে। রাহুর তো কোনো গতি নেই, রাহুর তো কোনো ঘর নেই। শত্রুর জন্য মঙ্গলের সঙ্গে রাহুর শত্রুতায় এই জন্য মারক হয়। লগ্নপতি মঙ্গল এর সঙ্গে রাহুর ঘোর শত্রুতা রয়েছে, যার জন্য মারক। তো এখানে মঙ্গল বুধ শুক্র হচ্ছে পাপ গ্রহ, তাহলে মঙ্গল বুধ শুক্রের অবস্থানের উপর নির্ভর করবে কিন্তু বৃশ্চিক লগ্নের মানুষটি কেমন হবে। সাধারণত বৃশ্চিক লগ্নের মানুষ মানে কি, বৃশ্চিক লগ্নের মানুষ মানে লগ্নপতি মঙ্গল যদি শুভ বা অশুভ যে অবস্থানেই থাকুক না কেন, লগ্নের বৈশিষ্ট্য অনুযায়ী সে বৃশ্চিক লগ্ন, অধিপতি মঙ্গল। মঙ্গলের তেজ গাম্ভীর্যতা বা রাগ জেদ ক্রোধ অহংকার, এমনকি দেখা যাচ্ছে নতুন কিছু সৃষ্টি করা আবিষ্কার করা, এমনকি চিকিৎসা জগতে বা কোনো প্রাণদায়ী ঔষধ আবিষ্কার করা, মহাকাশ গবেষণা করা, ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টি করা, এইগুলোর প্রতি কিন্তু এক আকর্ষণ থাকবে বৃশ্চিক লগ্নের মানুষের। তো বৃশ্চিক লগ্নের মানুষের এই যে আকর্ষণ তৈরি হবে বা আবিষ্কারক হবে, গবেষক হবে, নতুন কিছু তৈরি করবে, এমনকি স্বনামধন্য চিকিৎসক হবে, বা ধরুন আপনার ইমারত দ্রব্যের ব্যবসা করে মস্ত বড় ব্যবসায়ী হবে। তো সেইগুলো হতে গেলে তার লগ্নপতি মঙ্গল কোথায় আছে, আর সেইখানে বৃশ্চিক লগ্নের মঙ্গল বুধ আর শুক্র যেহেতু পাপ, তো বুধ যেহেতু বুদ্ধির দেবতা, তাকে কতটা সুবুদ্ধি দেবে না কুবুদ্ধি দেবে, এ দিয়েই কিন্তু বোঝা যাবে যে লোকটার চরিত্র কেমন। নীরজ বাবু যেমন প্রশ্ন করেছেন লোকটির চরিত্র কেমন, তা বুধ হচ্ছে তার মনের মধ্যে সুবুদ্ধি থাকবে না কুটবুদ্ধি থাকবে, আর শুক্র হচ্ছে সেই লোকটা কতটা
মানে শান্তি প্রিয় মানুষ হবে না অশান্তি বাঁধানোর চেষ্টা করবে, এটি বোঝা যাবে না। যেহেতু পাপ গ্রহ হচ্ছে মঙ্গল, বুধ, শুক্র, তো মঙ্গল হচ্ছে লগ্নপতি, তো সে যদি পাপস্থ থাকে তাহলে তার নেগেটিভ দিকগুলো বেশি প্রকাশিত হবে। আর নেগেটিভ দিকগুলো ঠেকানোর জন্য তার নিজস্ব বুদ্ধি দরকার, মেধা দরকার, প্রযুক্তি দরকার, কৌশল দরকার। তাহলে নিজস্ব বুদ্ধি যদি লোপ পায়, যেহেতু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে পাপ, তাহলে তার তো সেই নিজস্ব বুদ্ধিমত্তাটা লোপ পাবে। লোপ পেলে তখন ওই ঘাড়ুমিটা বাড়বে। অপরদিকে শুক্র হচ্ছে শান্তির প্রলেপ লেপন করবে। শুক্র হচ্ছে সুখ, শান্তি, সম্ভোগ, প্রতিক্রিয়া, এগুলোর মালিক। তো সেগুলো যদি বাড়িয়ে দেয়, যেহেতু তাহলে বাড়িয়ে দিলে মানুষ কি করবে, যে আপন সুখের নেশায় পাগল থাকবে। আমার আর কিছু হোক বা না হোক, আমার সুখ চাই, আমার পদ ঠিক চাই, আমার পদবি ঠিক চাই, আমার স্থান ঠিক চাই, আমার পদোন্নতি ঠিক চাই, আমার কর্ম ঠিক চাই, এমনকি আমার বউ আমার কথায় চলুক, আমার সন্তান সন্ততি আমার কথার উপরে কথা বলতে পারবে না, বা আমার বন্ধু বান্ধবরাও কথা বলতে পারবে না, সব আমি যা বলবো তাই হবে। তো এই যে ঘাড়মি, এই ঘাড়মি তৈরি করবে মানে শান্তি বিঘ্নিত করবে। সবার একটা ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তো সেই মতামতের গুরুত্ব তখনই দেবে না যদি মঙ্গল, বুধ আর শুক্র এই লগ্নের তিনটি গ্রহ যদি শুভ অবস্থানে থাকে, তার শুভ বুদ্ধির উদয় হবে, আর অশুভ থাকলে অশুভ বুদ্ধির উদয় হবে। তা বৃশ্চিক লগ্নের কি অবস্থানে আছে সেই লোকটি দেখুন, বুধ, শুক্র আর মঙ্গল, এই তিনটি জায়গা দেখুন। নিঃস্ত হয়ে ভাগ্য স্থানে নিঃস্ত বৃহস্পতির দৃষ্টি পড়েছে, সেখানে বুধ যুক্ত হয়ে বসে আছে। বুধ অষ্টম এবং একাদশ পতি হিসেবে পাপ। রবি, বুধ, মঙ্গল যুক্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট, ইভেন কি শনির দশম দৃষ্টিও কিন্তু পড়েছে সেই ভাগ্যস্থানে রবি, বুধ, মঙ্গলের উপর, পড়েছে না? আর স্যার মঙ্গল কিন্তু দগ্ধ আর কি, হ্যাঁ, মঙ্গল দগ্ধ রবির ডিগ্রির সাথে। মঙ্গল দগ্ধ হয়ে যাবে, দগ্ধ হওয়ার কারণ কি বলতে পারেন? তার ওই যে রবি আর মঙ্গলের ডিগ্রির কারণে, রবির কাছাকাছি মঙ্গল আছে। চন্দ্রও কিন্তু স্যার আসলে রবির ডিগ্রিতে আছে, আমাবস্যা তিথি। হ্যাঁ, চন্দ্র তো দগ্ধ। আর স্যার শনি হচ্ছে এখানে উচ্চস্থ হয় নাই, শনি আছে 27 ডিগ্রিতে, উচ্চস্থ তো সর্বোচ্চ 20 ডিগ্রি। শনি স্যার 27 ডিগ্রিতে আছে। তুঙ্গস্থ না হলেও সে কিন্তু ফলটা কিন্তু তুঙ্গস্থ ঘরের ফল কিন্তু সে দিয়েই যাবে, এখানে সে কিন্তু না দেওয়া হবে না। আর তাছাড়া আরেকটা দিকেও কিন্তু ডিগ্রি না দেখেও কিন্তু বোঝা যায় যে শনি তুঙ্গস্থ ঘরে আছে, সে তুঙ্গস্থ ফল দেবে কি দেবে না, কারণ তার উপরে রাহু দৃষ্টিটা তো পড়েছে সরাসরি। আর তাছাড়া লগ্নের দ্বাদশে শনি বসে আছে, সে তৃতীয় চতুর্থ পতি, তাহলে তুঙ্গস্থ ফল কিভাবে দেবে? তার উপর তো কোনো শুভ গ্রহের দৃষ্টিও পড়েনি, দৃষ্টি পড়েনি, বরং অশুভ গ্রহের দৃষ্টি পড়েছে, আবার অশুভ গ্রহ যুক্ত হয়ে বসে আছে। তো ডিগ্রি না দেখেও কিন্তু প্ল্যানেট দেখে বলা সম্ভব যে আসলে এই শনি পাওয়ারফুল অবস্থায় আছে কিনা, বা তুঙ্গস্থতা সে পেয়েছে কিনা। এটা কিন্তু চোখের দিকে তাকালেই বোঝা যায়। সবসময় ডিগ্রি মিনিট দেখা যাচ্ছে হিসাব করে কতটুকু নজর দেওয়া যাবে, কিন্তু চোখের দিকে তাকালেই কিন্তু বুঝতে হবে যে আসলে এ তুঙ্গস্থ থেকে তুঙ্গস্থ ফল দিচ্ছে কিনা। বৃহস্পতি নিঃস্ত আছে, বৃহস্পতি নিঃস্ত থেকে সে কি তার নিঃস্ত ফল দিচ্ছে এখানে, নাকি সে কিছুটা হলেও শুভ ফল দিচ্ছে, এটি কিন্তু বোঝাই যাবে প্ল্যানেট দেখে। তাছাড়া মঙ্গল নিঃস্ত হয়েছে, সে কতটা খারাপ ফল দেবে এখানে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ সে নিঃস্ত হয়েছে, লগ্নপতি এবং ষষ্ঠপতি, সে নিঃস্ত হয়ে সে কতটা খারাপ ফল দেবে। মঙ্গল দগ্ধ মানে মঙ্গলটি জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, যদিও মঙ্গল কিন্তু অঙ্গার বা অঙ্গার গ্রহ, অঙ্গিরাজ পুত্র বলা হয়, না সরি অঙ্গিরাজ পুত্র নয়, ভূমিপুত্র বলা হয়। তো সে তো আগুন, মঙ্গল তো আগুন, আর সে রবির সঙ্গে যুক্ত থেকে আর এক আগুনে দগ্ধ হয়েছে। এবং সেদিন অমাবস্যা তিথি, তাহলে অমাবস্যা তিথি মানে অন্ধকার জগতে মঙ্গল আগুন জ্বালাতে গিয়ে সূর্যের আগুনে সে দগ্ধ হয়ে গেছে। তা দগ্ধ হয়ে সেই মঙ্গল তুঙ্গস্থ থেকে সে রবিকে ডিস্টার্ব করছে, উপরন্ত বুধকেও কিন্তু ডিস্টার্ব করছে। কিন্তু রবি এই লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ, তো শুভকারক গ্রহ সে কিন্তু বুধকে সহযোগিতা করবে, মঙ্গলকেও সহযোগিতা করবে, এটাই কিন্তু নিয়ম। কিন্তু মঙ্গল আর রবি দুজনেই কিন্তু আগেই
নিজেরা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তো দুজন যেহেতু জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একা বুধ দুজনকে কত দূর টেনে উঠাবে, এটার একটা পরিমাপ কিন্তু আমাদের স্কেল ধরে নিতে হবে। যে একটি লোক যদি হাতি পাতকুয়ার মধ্যে পড়ে গেছে, তাকে টেনে উঠানোর জন্য যদি আমরা এই বাজারে কিনা যে ফিতে পাওয়া যায়, বা ধরুন আপনার কটসুতা পাওয়া যায়, কটসুতা কিনে নিয়ে আসি, তাহলে হাতিকে কি টেনে উঠানো যাবে ওখান থেকে? বরং হাতিকে উঠাতে গেলে ক্রেন আনতে হবে, বা ওই জাহাজের দড়ির মতো মোটা দড়ি আনতে হবে, হাতির পেটের নিচে দিয়ে বাঁধতে হবে যাতে সে ব্যথা না পায়, এমন কিছু দিয়ে চওড়া কোনো প্লেটের মতো দিয়ে বেঁধে তারপরে ক্রেন দিয়ে টেনে উঠাতে হবে। কিন্তু আমরা যদি কি করি, যে বড়শির সুতার মতো চিকন সুতা বা ফিতের মতো সুতা দিয়ে বাঁধি, তাহলে কি হবে? ওই সুতায় কেটে বরং হাতি মরবে, অথবা হাতি টেনে তোলার সময় ওই সুতা টেনে ছিঁড়ে পড়ে তারপর দেখা যাচ্ছে সে আহত হবে, আরো বেশি ক্ষতি। এই গ্রহগণ দেখতে হবে যে একটি গ্রহ যে আরেকটি গ্রহকে সহযোগিতা করবে, সেই সহযোগিতা করার কৌশলটা কি, কোন পথে সহযোগিতা করবে। কেউ আছে দেখা যাচ্ছে অসৎ আচরণ করছে বা খারাপ কিছু করছে, তাকে মেরে ধরে বুঝিয়ে সুঝিয়ে বিভিন্ন ভাবে কিন্তু তাকে ভালো পথে আনা যায়। তো সেই গ্রহটি কি বুঝিয়ে আনবে, না উল্টে চড় থাপ্পড় দিয়ে ভালো বানাবে, এটা কিন্তু আমাদের আগে বিচার করে বের করতে হবে। তো বুধ হচ্ছে বুদ্ধির দেবতা, কৌশলের দেবতা। সর্বপ্রথম সে অষ্টমপতি, দেখেছেন? মানে সর্বপ্রথম নিধনপতি, তারপরে সে আয়পতি। তো সে যে বুধ, সে বুধ তো রবি মঙ্গল দ্বারা পীড়িত হয়ে অলরেডি বসে আছে। তাহলে এই বুধই একমাত্র পাত্র তাকে এই দুটি গ্রহ করতে, রবি মঙ্গলকে। রবি মঙ্গলের মারামারি করা বা রবি মঙ্গল যে দুর্বল হয়ে পড়ে আছে, এদেরকে সবল করতে পারত একমাত্র বুধ। কিন্তু বুধ সে একা পেরে উঠছে না, কারণ অষ্টমপতিত্ব দোষ রয়ে সে ভাগ্যস্থানে অবস্থান করছে। এইবার যদি বলেন যে পারলো না কেন, সে তো বৃহস্পতি দৃষ্ট হয়েছে। তাহলে বৃহস্পতি দৃষ্ট হলে তার ওই মঙ্গলের যে কুপ্রভাব আর রবির যে কুপ্রভাব, এটি একটু হলেও কমেছে। বুধ একটু সহযোগিতা করেছে, বারটিও তার জন্মবারটি বুধবার আছে, তাহলে বুধটি একটু শক্তিশালী আছে। তো বুধ তার বারের একটি প্রভাব পেল, আর বৃহস্পতির দৃষ্টিতে একটি প্রভাব পেল, আয়পতির প্রভাব একটি পেল। তাহলে এইবার অষ্টমপতিত্ব দোষ কি একটু হলেও কমাতে পারবে, না বাড়াতে পারবে? বেড়ে যাবে। আর একটু বোঝার চেষ্টা করুন। লোকটি 17 তারিখে জন্মেছে, মানে শনির তারিখে, জুলাই মাসে জন্মেছে কেতুর তারিখে। সাল হচ্ছে 9-1-10 আর 8-18 আর 5-23 5, তাহলে সাল 12 বুধ মিলে কেতু। তাহলে জন্ম তারিখটার মধ্যে আছে শনি এবং কেতু। তো শনি তুঙ্গস্থ হয়ে কেতু যুক্ত হয়ে দ্বাদশে বসে আছে। তা শনি আর কেতুর যে অশুভ প্রভাব, এটি কি দূরীভূত হয়েছে না, একটু কমেছে না? দ্বাদশে ব্যস্ত যেহেতু হয়েছে, তাহলে একটু কমেছে না শনি কেতুর কুপ্রভাব? কমেছে। এইবার বারের যে সাপোর্ট সে কিন্তু সে পেয়েছে, উপরন্ত সেই বুধটি অষ্টমপতিত্ব দোষ বৃহস্পতির দৃষ্টিতে একটু কমেছে, আর আয়পতির যে শুভ প্রভাব সেটিও কিন্তু একটু বেড়েছে। থাকা সত্ত্বেও সে কিন্তু কিছুটা শুভ ফল দিচ্ছে, কারণ এখানে অশুভ গ্রহের দৃষ্টি নেই, বরং শুভ গ্রহের দৃষ্টিটাই আছে। তাহলে এই লোকটি কেমন হবে? বৃশ্চিকের একেবারে ডাইরেক্ট বৃশ্চিকের যে মঙ্গল, ধরেন বৃশ্চিক লগ্নে মঙ্গল, আর বৃশ্চিক লগ্নের মেষে মঙ্গল, আর বৃশ্চিক লগ্নের মকরে মঙ্গল অপেক্ষা এটি কি শুভ ফলদাতা না অশুভ ফলদাতা? এটা শুভ ফলদাতা হবে স্যার। কেন হবে? কারণ মেষের মঙ্গল এবং মকরের মঙ্গল এরা খুব এদের চেয়ে শুভভাবে এখানে অবস্থিত স্যার, এই জন্য। মানে বলতে হবে হচ্ছে মঙ্গল তো মানে নিঃসন্দেহে পাপ গ্রহ। আচ্ছা, পাপ গ্রহ সে লগ্নপতি, সে তুঙ্গস্থ হলে বা লগ্নে থাকলে, এমনকি স্বক্ষেত্রে ষষ্ঠে থাকলে, সে তো তার আধিপত্য বেশি বিস্তার করবে। তাহলে
পাপ হ্যাঁ আধিপত্য যদি বেশি বিস্তার করে তাহলে লোকটিকে কি পাপস্থ করে তুলবে না? তার ঘাটুমি বাড়ায় দেবে না? তার রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বাড়িয়ে দেবে না? তো এগুলো কখনো সৃষ্টির কারণ হয় নাকি? এগুলো তো ধ্বংসের কারণ হয়, তাই কি না বলেন? হ্যাঁ স্যার। তাহলে মঙ্গলটি নিঃস্ত হয়ে বৃহস্পতি দৃষ্ট হয়েছে এবং রবি বুধের সঙ্গে যুক্ত হয়েছে, আবার মঙ্গলটি দগ্ধ হয়েছে, তাহলে মঙ্গলের সেই চাপটা কমেছে। তার মানে নিষ্ক্রিয়তা বাড়িয়েছে, তার অশুভত্বের নিষ্ক্রিয়তা এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, এইবার লোকটিকে কিন্তু দুর্বল করে দিয়েছে, মানে মঙ্গলের যে অশুভ প্রভাবটিকে কিন্তু একটু হলেও কমিয়ে দিয়েছে। তাহলে কমিয়ে দিলে লোকটা কিন্তু ভালো দিকটা প্রতিফলিত হবে। তো ভালো দিকটা হ্যাঁ বলুন। স্যার এখানে মানে দুটো নিচস্থ গ্রহ যখন পরস্পর দৃষ্টি বিনিময় করেছে তাতে কি মানে কোনো পরিবর্তন এসছে, মানে কোনো ভালো প্রভাব বা খারাপ প্রভাব, যেহেতু মঙ্গল আর বৃহস্পতি দুটো নিচস্থ পরস্পরকে দৃষ্টি দিয়েছে, এই তো আপনি তাতে ক্লাস জমে না আসলে। তো সর্বপ্রথম বলবো যে আপনি একটু ভিডিওটা অন করুন, ভিডিও অফ করে আর ক্লাস করা যাবে না, ভিডিও অন করতে হবে প্রত্যেকের। এটা কিন্তু আমাদের ক্লাসের নিয়ম যে ভিডিও অন করতে হবে, বিশেষ সমস্যা থাকলে সেক্ষেত্রে সে ভিডিও অফ রাখতে পারে। তো আপনি সুন্দর প্রশ্ন করেছেন, একটু রেডি হন, রেডি হয়ে ভিডিও অন করুন। তো যে প্রশ্নটি করেছেন দেখুন যে মঙ্গল নিঃস্ত হয়েছে, বৃহস্পতিও নিঃস্ত হয়েছে, তাহলে বৃহস্পতির অল্প দৃষ্টি বা নিঃস্ত বৃহস্পতির দৃষ্টি, ওদিকে নিঃস্ত মঙ্গলেরও কিন্তু বৃহস্পতির উপর দৃষ্টি। বৃহস্পতি এই লগ্নের ধনপতি আর পঞ্চমপতি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, তা বৃহস্পতি মারক গ্রহ, মারক গ্রহ নিঃস্ত হয়েছে মানে কি মারকত্ব দোষ নাশ হয়েছে না? বলুন। আর মারকের ক্ষমতা কিছু হ্রাস হয়েছে। সে নিজেই বেকায়দায় পড়ে গেছে স্যার, সে মারবে কি? সুনন্দা পাল শুনতে পেয়েছেন? স্যার মারক গ্রহ নিচস্থ হয়েছে। হ্যাঁ, তাহলে তার মারকত্ব দোষ কি কমেছে না বেড়েছে? কমেছে। হ্যাঁ কমেছে। এইবার মঙ্গলও কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, সে তুঙ্গস্থ হয়েছে কিন্তু দগ্ধ হয়েছে। বলেন এবার কি হয়েছে? সরি, ওই নিঃস্ত হয়েছে এবং দগ্ধ হয়েছে, মঙ্গল নিঃস্ত হয়েছে এবং দগ্ধ হয়েছে, সেও কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল পাপ গ্রহ। তাহলে স্যার এই জাতকের মধ্যে স্যার মানে একটা মানে হিংসের মানে ভাবটা থাকবে, কারণ রবি মঙ্গল একসাথে থেকে যদি মানে মঙ্গল যদি দগ্ধ হয় তখন সেই ব্যক্তির মনে একটু হলেও মানে হিংসেটা থাকে। হ্যাঁ হিংসাটা থাকবে, কিন্তু হিংসার কি প্রতিফলন ঘটাতে পারবে কি পারবে না, এটা হচ্ছে প্রশ্ন। না স্যার পারবে না, কারণ বৃহস্পতি দৃষ্ট আছে। তার মানেই পজিটিভ ফল দেবে, তার মানে পজিটিভ ফল দেবে বলতে নেগেটিভ ফলটা কম দেবে। দেখুন যে কয়টা পাপ গ্রহ আছে এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা মারক গ্রহ আছে, সবকটাই কিন্তু দুর্বল অবস্থানে আছে। এমনকি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলা হয়েছে রাহু মারক। তো রাহু ষষ্ঠে সে নিধন স্থানে আছে, মানে ষষ্ঠে ব্যাধি স্থানে আছে। তো ব্যাধি স্থানে রাহু বসে আছে, সে তো তুঙ্গস্থ না নিচস্থ না কোনো কিছু না। তো সে থেকে লগ্নের উপরেও দৃষ্টি ফেলতে পারেনি, সে কিন্তু ধনভাবে দৃষ্টি দিয়েছে, দ্বাদশ ভাবে ব্যয়ের ঘরে দৃষ্টি দিয়েছে, কর্মভাবে দৃষ্টি দিয়েছে, আর সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে। তো রাহু সে তো নিজেই দুর্বল এবং কি মারক। তাহলে মারক এবং দুর্বল রাহু ষষ্ঠ ঘরে, ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরকে তো আমরা পাপ বলি বা দুর্বল বলি বা নেগেটিভ ঘর বলি। তো নেগেটিভ ঘরে গিয়ে রাহু বসে আছে, থেকে কতটা মানে প্রভাব ফেলতে পারবে, এখানে কতটা কুপ্রভাব ফেলতে পারবে। আমরা যেটি ক্লাস শুরু হওয়ার আগে নীরজকান্তি রায় যে কথাটি বলেছিলাম যে যদি একটি প্ল্যানেটে আমরা দেখি যে রাহু দুর্বল, তাহলে সেই লোকটির বা রাহু দ্বারা দিষ্ট লোক, রাহু মানে দুষ্ট লোক, রাহুর উপভাবে দুষ্ট সেই লোকটি, তাহলে তার দেখা যাবে লক্ষণে, দৈহিক লক্ষণে দেখা যাবে যে সেই লোকটার বাম চোখ, বাম কান, বাম নাক,
বাম হাত বাম পা এগুলো ছোট হবে, বা বাম সাইডে কোনো ব্যাধি পীড়ায় আক্রান্ত হবে, বা বাম সাইড ক্ষতিগ্রস্ত হবে, বা বাম সাইডে অস্ত্রোপচার হবে, বা বাম সাইডে বল কম পাবে, অর্থাৎ সে বামে টানতে কম পারবে। আর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু তার ডান সাইড দুর্বল হবে, ডান চোখ ছোট হবে, ডান কান ছোট হবে, ডান নাকের ছিদ্র ছোট হবে, এমনকি দেখা যাচ্ছে ডান হাত ছোট, ডান পা ছোট, এগুলো কিন্তু হবে। এমনকি ডাইনে টানার ক্ষমতা তার কিন্তু কম থাকবে। তো এখানে কেতু দ্বাদশে বসে আছে শনির সঙ্গে ব্যয়ের ঘরে। তো ব্যয়ের ঘরে বসে থেকে ওদিকে রাহুটাও কিন্তু ষষ্ঠে বসে আছে। তাহলে এই লোকটা কি সমান থাকবে? দুটো সাইড সমান থাকবে দুইটা নাকি? সাইডে সমান থাকবে স্যার, হ্যাঁ, কারণ দুইটা অশুভ গ্রহই আপনার দুর্বল ঘরে বসে আছে, তাদের অশুভত্ব অনেকটাই নাশ করেছে, যার কারণে সে ব্যালেন্স থাকবে আমার কাছে মনে হচ্ছে তার বডির। হ্যাঁ, এই তো। তাহলে আমরা সব দেখে মানুষ বুঝতে পারবো না যে কেমন হবে। এইবার যদি আমরা রাহু আর কেতুটাকে একটি ঘর পিছিয়ে যদি দিই, যে রাহুটা যদি বৃষে এবং কেতুটা যদি বৃশ্চিকে দেই, তাহলে কি হবে? তাইলে তার আমার কাছে মনে হচ্ছে সে তার থিঙ্ক পজিটিভ থাকবে, সব জায়গায় সে পজিটিভ চিন্তা করবে, যেহেতু তার ডান সাইড সবল থাকবে। আর রাহু তো তাহলে তুঙ্গস্থ এখানে হচ্ছে। কি হবে তাহলে? এইখানেও ব্যালেন্স থাকবে স্যার। থাকবে না, এখানে কিন্তু তার ডাইনের অংশ বেশি থাকবে, কারণ পজিটিভ থাকবে, থিঙ্কিং রাহু পজিটিভ থিঙ্কিংটা নেগেটিভ নিয়ে থাকবে। ফল বেশি দেয়, কিন্তু কেতু লগ্ন নবম দশম একাদশে কেতু শুভ ফলদাতা। জন্য যে লগ্ন নবম দশম একাদশে কেতু যে অবস্থানে থাকুক না কেন, যে কোনো লগ্নের ক্ষেত্রে শুভ ফলদাতা। তো লগ্নে তুঙ্গস্থ কেতু, ওর সঙ্গে তুঙ্গস্থ রাহু কিন্তু পারবে না। আর এই কেতু তখন কিন্তু তাকে সেই ওই যে মঙ্গলের আবিষ্কার, গবেষণা, বা ধরুন নিত্য নতুন কিছু সৃষ্টি করা, এগুলো কিন্তু তাকে নিয়ে যাবে। অর্থাৎ তাকে সেই শুভ বুদ্ধি বা স্পিরিচুয়াল পাওয়ার বা ঐশ্বরিক শক্তিতে তাকে একটা শুভ বুদ্ধির উদয় ঘটাবে। সেই শুভ বুদ্ধির বলে কিন্তু সেই লোকটা দেখবেন যে ডাইনে টানবে, কখনো পিছনে টানবে না, মানে সামনে আগানোর চেষ্টা করবে বা আরেকজনকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। এক আছে যে একজন আগায় যাচ্ছে, পিছন থেকে টেনে ধরো, টেনে এগিয়ে যাও, দেখবেন লাইন দিয়ে লঞ্চে উঠছে লোক, কেউ একটা লোক ফেলে দিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে। আর এই লোকটি কি করবে? এই লোকটি সে নিচে আসার চেষ্টা করবে, বরং যদি পথে একটি লোক পড়ে থাকে সেই লোকটিকে, আগের লোকটি পড়ে তাকে ডিঙ্কায় সামনে চলে যাবে না, তাকে উঠায় দিয়ে তাকে ধরে নিয়ে এসে সঙ্গে যাবে, মানে সহযোগী লোক হবে। যে সঙ্গে চলুক না কেন, সে পরিবারের সঙ্গে চলুক, ভাই বোনের সঙ্গে চলুক, বা সন্তান সন্ততি নিয়ে চলুক, বা সমাজ নিয়ে চলুক, বা সংগঠন নিয়ে চলুক, সবসময় দেখবেন যে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ লগ্নভাবস্থ তুঙ্গস্থ কেতু। এইবার তার সপ্তমে তুঙ্গস্থ রাহু থাকতেই পারে, তাহলে এটি কি করবে? তার যে মানে জীবন সঙ্গী ব্যাধি পীড়ায় ভুগতে পারে, কারণ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র তো পাপ, সপ্তম এবং দ্বাদশপতি হিসেবে শুক্র পাপ, সেই শুক্রের ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়েছে। তাহলে জীবন সঙ্গী অসুস্থ হতে পারে, তার ব্যাধি পীড়ায় প্রচুর অর্থ ব্যয় হতে পারে, কিছুটা দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, তথাপিও সে কিন্তু এগুলো দূর করার চেষ্টা করবে। সে কিন্তু তাড়িয়ে দেবে না যে আমার বউ অসুস্থতায় ভুগছে বা আমার স্বামী ভুগছে, ঠিক আছে ওকে ডিভোর্স দিয়ে দাও, বা বউ অসুস্থতায় ভুগছে, ঠিক আছে ওকে তাড়িয়ে দাও, এই অসুস্থ বারবার টানে কি, এর সাথে সংসার ছেদ করে ফেলো, নতুন করে আরেকটি বিয়ে করো, এটি কিন্তু করতে দেবে না। কারণ কেতু কিন্তু একমাত্র শনি আর কেতু কিন্তু মানুষকে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করে। মানে ঈশ্বরের কৃপা যদি থাকে বা মহান রাব্বুল আলামিনের কৃপা যদি থাকে, তাহলে সেই মানুষটি কেন খারাপ হবে, সেই মানুষটি কেন বদ হবে? সেই মানুষ কেতু স্যার থাকলে তো আবার স্যার সন্ন্যাসও হয়, হ্যাঁ, সন্ন্যাস হয়ে সে কি খারাপ হয়? না, ভালো মন মানসিকতা থাকবে, সাধু সন্ন্যাস। আপনি সন্ন্যাস ধর্ম যারা গ্রহণ করেছে একমাত্র গুমরিত রাম রহিম বাদে, আর আপনি কাকে খারাপ পেয়েছেন বলেন এই পর্যন্ত? হ্যাঁ, পেয়েছেন? না স্যার।
না, এটা তো অবশ্যই ভালো হবে। তাহলে এটি ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকের প্ল্যানেট। তো আজকের প্ল্যানেটে তাহলে কি হচ্ছে, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এইবার শুভ ফলটা থাকে বৃহস্পতি চন্দ্র শুভ, কিন্তু চন্দ্রটি কোথায়? অষ্টমে। ভাগ্যপতি অষ্টমে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার। ভাগ্যপতি অষ্টমে, আর বৃহস্পতি সে নিচস্থ হয়ে বসে আছে। আবার বৃহস্পতিকে সেই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে বলা হয়েছে মুখ্য মারক। তো চন্দ্র বৃহস্পতিকে শুভ বলা হয়েছে কখন? যখন চন্দ্র বৃহস্পতির যোগ তৈরি হবে। তো চন্দ্র বৃহস্পতির কোনো যোগ তৈরি কিন্তু হয়নি, চন্দ্র বৃহস্পতির উপর কোনো দৃষ্টি নেই বা কোনো যুক্তও কিন্তু নেই, থাকলেই না শুভ ফল দিত। স্যার মানে বুধ এবং চন্দ্র স্থান বিনিময় করে রাজযোগ তৈরি করেছে। আগে চন্দ্রের যে অষ্টমপতিত্ব দোষ তো মানে সরি বুধের অষ্টমপতিত্ব দোষ রয়েছে, তাছাড়া দুটি দগ্ধ গ্রহের সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, তো ক্ষেত্র বিনিময় করে একটি রাজযোগ তৈরি করলো। কিন্তু চন্দ্রের যে অষ্টমে অবস্থান করেছে, অষ্টমে অবস্থান জনিত যে চন্দ্রের অশুভত্ব, তো সেই অশুভত্ব দূর করবে তো একমাত্র বৃহস্পতির সংযুক্তি থাকতে হবে, বৃহস্পতির দৃষ্টি থাকতে হবে, বা বৃহস্পতির সাথে কোনো না কোনো কানেকশন থাকতে হবে, তবেই না চন্দ্র বৃহস্পতি রাজযোগের কারক হবে বা শুভ কারক হবে। তা তো নেই। তাহলে এই চন্দ্রকে আমরা কি বলবো? আমরা এই চন্দ্রকে নিষ্ক্রিয় বলবো না সক্রিয় বলবো? নিষ্ক্রিয় স্যার। নিষ্ক্রিয় স্যার, নিষ্ক্রিয়। তাছাড়া অমাবস্যা তিথিতে জন্মেছে, তার মানে কি সেদিন তো চন্দ্র উদিত হয়নি। ক্ষীণ চন্দ্র, চন্দ্র একদম ড্যামেজ। হ্যাঁ, অমাবস্যা তিথিতে তো চন্দ্র নেই, আর চন্দ্র নেই মানে চন্দ্র অষ্টমে, এই দেখুন নিধন স্থানে। তো এখানে এই তিথিগত দোষের কারণে কিন্তু আপনার সেই ক্ষেত্র বিনিময় হওয়া সত্ত্বেও রাজযোগ তৈরি করলো না। বুঝতে পেরেছেন সুনন্দা পাল? সুনন্দা পাল বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, কিন্তু কেন জানি না মনে হচ্ছে মানে যেহেতু ক্ষেত্র বিনিময় করেছে মানে সেক্ষেত্রে একটা মানে বেনিফিট আছে। আর যদি বৃহস্পতিটা বক্রী থাকে, এখন বক্রী কি মার্গী তো বুঝতে পারছি না, যদি বক্রী থাকে কখনো কখনো চন্দ্রের উপরে তার সপ্তম দৃষ্টিটা পড়বে। বৃহস্পতি বক্রী, শনিও বক্রী। এই বৃহস্পতি বক্রী, শনিও বক্রী। তাহলে আগে আমরা জানতাম না যে শনি আর বৃহস্পতি বক্রী কিনা, এইবার বক্রী। তাহলে বৃহস্পতি এবং শনি দুটি গ্রহই বক্রী পেলাম। দেখেন আরো কত শুভ ফল পেয়ে গেলাম। বৃহস্পতি বক্রী থাকার জন্য কিন্তু চন্দ্রকে শুভ করেছে, নচেত কিন্তু চন্দ্র শুভ হওয়ার কোনো সুযোগ ছিল না। আপনার তাই সঠিক। এইবারে একটু বলুন তো কত ডিগ্রিতে বৃহস্পতি বক্রী আছে? 20 ডিগ্রি স্যার। 20 ডিগ্রি 38, 20 ডিগ্রিতে 20 ডিগ্রিতে বক্রী আছে। তাহলে 20 ডিগ্রিতে বক্রী আছে, দেখুন সে বৃহস্পতি 20 ডিগ্রিতে বক্রী মানে উপরের দিকে আছে, 3-এর 2 অংশ পার হয়ে গেছে, তারপরে বক্রী আছে। তো বৃহস্পতি বক্রী হয়ে আগের ঘরের ফল কত ডিগ্রি বলেন? কত ডিগ্রি? স্যার বৃহস্পতি তো মানে নিচস্থ নেই, সেক্ষেত্রে মানে 20 ডিগ্রি হলে তো মানে নিচস্থ রাশিতে আছে। কত ডিগ্রিতে? তার 10 ডিগ্রি, মকরে 10 ডিগ্রি পর্যন্ত বৃহস্পতি নিচস্থ। তার মানে নিচস্থ নেই। সে নিচস্থ নেই না, তার মানে সাধারণ ফল দেবে। তাহলে সে বক্রস্থ আছে। এই বক্রস্থ হয়ে সে তো 20 ডিগ্রি প্লাসে গেছে, তাহলে কি সে ধনভাবের ফল দেবে? ধনভাবে অবস্থানে ফল দেবে? স্যার কখনো কখনো দেবে, যখন আসবে বক্রী হয়ে, মানে যখন ওখানে আসবে মানে আগের ঘরের ফলটা সে দেবে না। সে তো 20 ডিগ্রিতে যখন চলে গেছে সে আর কখনোই আসবে না, কখনোই সে ফিরে আসবে না। না স্যার, সে তার বক্রতার ফলই কিন্তু দিবে। হ্যাঁ, বক্রতার ফলই দিবে, মানে বক্রীতে আছে। বক্রী বৃহস্পতির ফলই দিবে, কিন্তু আগের ঘরের ফল দেওয়ার আর সম্ভাবনা কিন্তু নেই, কারণ না, পাস হয়ে গিয়েছে। 20 ডিগ্রি ক্রস করে বৃহস্পতি এক বছরে 30 ডিগ্রি অতিক্রম করে, তার 20 ডিগ্রি ক্রস করে গেছে, তো সে আগের ঘরের ফল কেমনে দিবে? 15-র আগে যদি হতো তাহলে ফল দিত, আর যদি 15-র পরে হয়। কোন গ্রহ, একটি নোট আপনারা রাখুন,
কোন গ্রহ যদি 27 ডিগ্রি প্লাস হয়, 27 ডিগ্রি প্লাস হলে পরের রাশির ফল দেবে। আবার কোন গ্রহ যদি শুরুতে 3 ডিগ্রির মধ্যে থাকে আর সেই গ্রহ যদি বক্রী হয় তাহলে পূর্বের ঘরের ফল দেবে। সুনন্দা পাল যে প্রশ্নটি করেছেন, বৃহস্পতি পূর্ব ঘরের ফল দিতে গেলে 3 ডিগ্রির মধ্যে থেকে বক্রী থাকতে হবে, তবেই না বৃহস্পতির দৃষ্টির ফলটা চন্দ্রকে শুভ ফল দিতে পারে বা দেবে। স্যার এখানে বৃহস্পতির ডিগ্রিটা কি 20 ডিগ্রি বলছেন? কত 20 ডিগ্রি? ডিগ্রি 38। তো এখানে নোটে বলা হয়েছে 27 ডিগ্রি প্লাস হলে তখন পরের ঘরের ফল দেবে, তার মানে এটা কি মানে আগের ঘর বা পরের ঘর কোনোটারই ফল দেবে না? না, যদি বৃহস্পতি স্যার 3 ডিগ্রি থাকতো তাহলে এই ধনুর ফল দিত। 3 ডিগ্রিতে থেকে বক্রস্থ থাকলে, 3 ডিগ্রির মধ্যে থেকে বক্রস্থ থাকলে আপনি যে বললেন যে তাহলে পূর্ব ঘরে থেকে বৃহস্পতির ডিগ্রি মানে দৃষ্টি চন্দ্রের উপর পড়ায়, চন্দ্র যে অষ্টম ঘরে আছে, ভাগ্যপতি অষ্টমে নিধন স্থানে আছে, তার নিধনত্ব দোষ একটু কাটতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু কাটেনি। বরং আপনি যে বললেন যে চন্দ্র আর বুধ রাজযোগের কারণ তৈরি করত ক্ষেত্র বিনিময় করলে, যদি এমন হতো যে চন্দ্রটি ধরুন এখানে রবি চন্দ্র যদি ক্ষেত্র বিনিময় হতো, যে চন্দ্রটি কর্মভাবে আপনার দশমে আসতো, অষ্টমে না গিয়ে দশমে আসতো, আর দশমপতি নবমে যেত, তাহলে কিন্তু রাজযোগ তৈরি করতো কর্ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। আবার বুধের সঙ্গে ক্ষেত্র বিনিময় করতো, যদি বুধ মানে চন্দ্রটি একাদশে আসতো আর একাদশপতি ভাগ্য স্থানে থাকতো, তবেই না রাজযোগ তৈরি করতো। কিন্তু চন্দ্র ভাগ্যপতি অষ্টমে গেছে, তার উপর কোনো শুভ গ্রহের দৃষ্টি নেই, আর সেই অষ্টমপতি ভাগ্য স্থানে আসছে, এটা রাজযোগ দেবে কিভাবে? একটু ভেবে দেখুন। আর স্যার আরেকটা এখানে হচ্ছে মানে শনি তো মানে উচ্চস্থ কিন্তু সে বক্রী, তাই সে নিচস্থের ফল দেবে। হ্যাঁ, তাছাড়া শনি তো ভাগ্য স্থানে দৃষ্টি পড়েছে, তাই না? শনি তো ভাগ্য স্থানে তার দশম দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? স্যার শনি কি উচ্চস্থ হয়ে বক্রী হলে নিচস্থতার ফল দেয়? না, শনি তুঙ্গস্থ শনি যখন বক্রস্থ হচ্ছে তখন তুঙ্গস্থ ফলটা কম দেয়, হ্যাঁ কম দেয়, মানে কিন্তু সেই জন্য তো আর নিচস্থর ফল দিবে না। ডাইরেক্ট এটি বলা যাবে না যে উনি নিচস্থ ফল দেবে, হ্যাঁ নিচস্থ মানে তার তুঙ্গস্থতার ফল একটু কম দেবে। হ্যাঁ, তো আমরা আসি আরেকটু আলোচনার দিকে যাই। দেখেন আর কি বলছে, এই লগ্নে শুক্র সপ্তম ভাবে বসে থেকে পাপ গ্রহ সে সপ্তম ভাবে বসে আছে, সপ্তম পতি সপ্তমে, সপ্তম দ্বাদশপতি সপ্তমে। স্যার এখানে চন্দ্রের যে আলোচনা, স্যার আমার আরেকটু আলোচনা বাকি রয়ে গেছে। তাইলে কি স্যার চন্দ্র অষ্টমে অবস্থানের কারণে তাইলে ওই জাতকের কি যে মন মানসিকতা সবসময় খারাপ থাকবে? তার একটা মানসিক অবস্থা আক্রান্ত থাকতে পারে, মন চঞ্চল থাকতে পারে, তারপরে ঘন ঘন মতের পরিবর্তন হতে পারে, ঘন ঘন কর্ম পরিবর্তন হতে পারে, ঘন ঘন ব্যবসা পরিবর্তন হতে পারে, এবং সেই যতবার পরিবর্তন হবে ততবার যে পদোন্নতি হবে তা কিন্তু নয়, পদাবনতি ঘটাতে পারে। তার যে পরিবর্তনতা, এই পরিবর্তনতা কিন্তু নিম্ন দিকে ধাবিত করতে পারে, উচ্চ দিকে উঠবে না। তার উপরে তোলার কেউ নাই। ওইটা বুঝতে হবে যে পূর্ণিমার চন্দ্র নয়, অমাবস্যার চন্দ্র এমনি নেই। তারপরে সে যদিও আমরা তিথিগত বা গণগত করণগত এই ক্লাস এখনো হয়নি, তো এরও একটা প্রভাব কিন্তু রয়ে গেছে। যে আমরা কেন, যেহেতু জ্যোতিষশাস্ত্রে আমরা সর্বাধিক গ্রহণযোগ্য গ্রন্থ হচ্ছে পঞ্জিকা, তো পঞ্জিকাতেই কিন্তু সূর্যোদয় সূর্যাস্ত দেওয়া থাকবে, তারপরে হচ্ছে কি বার, কি তিথি, কি নক্ষত্র, তারপরে কোন থাকবে আপনার করণ যোগ, এগুলো থাকবে, তারপরে থাকবে হচ্ছে তার যে নক্ষত্রগত দোষ কি কিছু আছে কিনা, তার চন্দ্র শুদ্ধি আছে কিনা, তারা শুদ্ধি আছে কিনা। তো এখানে কি চন্দ্র শুদ্ধি আছে না ঘাত চন্দ্র আছে? এই দিনটি পঞ্জিকার পাতা বের করুন, দেখবেন লেখা আছে যে ঘাত চন্দ্র লেখা আছে, নিঃসন্দেহে চন্দ্র ঘাতক হয়েছে অমাবস্যা তিথি, এই দিন ঘাত চন্দ্র লেখা আছে, দেখবেন, বের করে দেখুন, তারপরে বুঝতে পারবেন।
চন্দ্র ঘাতচন্দ্র কেন হলো, ঘাতক গ্রহ কে আছে, ঘাতচন্দ্র কেন হলো। তারপরে যেতে হবে যখন যে এই চন্দ্র কত নাম্বার নক্ষত্রে আছে, চন্দ্র কোন নক্ষত্রে আছে। হ্যাঁ কি বলছে, পূর্ণবসু নক্ষত্রে স্যার, পূর্ণবসু। তো রওনা দিছে। হ্যাঁ পুনর্বসু ওই আমার ইসের পরে, বইয়ের পরে ছিল। ও তো অবশ্যই গাড়ি সাবিনা নিলি গেছে কি করে, কারে ফোন দেবো, ফোন দেবো কাকে। ও আচ্ছা দেখছি। পুনর্বসু 2 পাদে আছে স্যার। আর পূর্ণবসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের অধিপতি কে, বৃহস্পতি। হ্যাঁ স্যার বৃহস্পতি। সে কি অবস্থানে আছে, সেই বকরি। এই লগ্নের বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তো মুখ্য মারক, সে বকরি হয়ে বসে আছে। তাহলে এই চন্দ্র কিভাবে আপনাকে এই ক্ষেত্র বিনিময়ের রাজ্য তৈরি করবে, দেখেছেন। তার মানে একটি ফল, হ্যাঁ ক্ষেত্র বিনিময়ে দ্বিতীয় রাজ্য তৈরি করে, কিন্তু ক্ষেত্র বিনিময় কখনো কখনো ভিক্ষুক যোগও তৈরি করে, রাজযোগ নয়, ভিক্ষুক যোগও তৈরি করে। এই চন্দ্র কখনোই রাজযোগ তৈরি করতে পারবে না, কারণ অষ্টমপতির সাথে ক্ষেত্র বিনিময় হয়েছে, অষ্টমপতির সাথে নবমপতি, তো আগে তো অষ্টমপতি তারপরে ভাগ্য, তো ভাগ্যের সাপোর্টটা পাবে, সে ভাগ্যের সাপোর্ট যে দেবে, ভাগ্যের ফোকাস লাইটটা যে জ্বলবে, সেই জ্বলাটাই তো জ্বলছে না, সে তো তিথি অমাবস্যা। বুঝতে পেরেছেন সুনন্দা পাল, বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার বুঝেছি। এই বলেন এইবার আর কোথায় কি বুঝবেন, কোন কোন দিকে প্রশ্ন করবেন। যে কথায় আসছিলাম যে শুক্র পাপ গ্রহ, তো শুক্র সপ্তম এবং দ্বাদশপতি হিসেবে সে পাপ গ্রহ, কিন্তু সপ্তমে নিজ গৃহে বসে আছে, তাহলে তার চরিত্র কেমন হবে। আমাদের আজকের ক্লাস কিন্তু শুরু হয়েছে যে আমরা মানুষকে মানুষ দেখে কিভাবে তার চরিত্র বুঝবো। তো মানুষ দেখে চরিত্র বুঝবো, এটা সামুদ্রিক জ্যোতিষের মধ্যে পড়ে। তো আমি বলেছি যে মানুষ দেখে চরিত্র বোঝা, এটি হচ্ছে লগ্ন, 12টি লগ্ন, সেই লগ্নে কোন গ্রহ কেমন অবস্থানে থাকবে, তাহলে মানুষের চরিত্র বোঝা যাবে। তো চরিত্র বোঝা যাবে, তার চেহারা দিয়ে বোঝা যাবে, তার মন মানসিকতা বোঝা যাবে, সবই বোঝা যাবে। তো 12টি লগ্নের বৈশিষ্ট্য বুঝলে সেই লগ্নের সেই ছক দেখলে বোঝা যাবে। আরেকটি হচ্ছে মানুষ দেখে লগ্ন বের করা বা মানুষ দেখে চার্ট বের করা, এটা তো নষ্ট পুষ্টি উদ্ধারের পদ্ধতি, এটা তো এত সহজে আমরা বুঝতে পারি না। ওটা বুঝতে গেলে আমাদের স্যার এখানে শেষের দিকে যে তৃতীয় পতি দ্বাদশে থাকায় কি তার মানে বিদেশে পরবর্তীতে তার বিদেশে থাকার কোনো একটা কি পসিবিলিটি আছে, যেহেতু তৃতীয় পতি দ্বাদশে থাকার জন্য হতে পারে। তৃতীয় পতি দ্বাদশে থাকলে কি তার বিদেশে থাকার অবস্থা তৈরি করে, না চতুর্থ পতি থাকলে করে। তৃতীয় পতি করে না চতুর্থ পতি বেশি করে, কোন কে বেশি করে। আমি তো লজিক অনুযায়ী মনে হচ্ছে চতুর্থ পতি, এখন আমি শিওর না। একাধারে শনি কিন্তু তৃতীয় এবং চতুর্থ পতি, কিন্তু তৃতীয় পতির তো দোষ আছে, তাকে বিদেশে সেটেল করবে, কিন্তু কিন্তু উনি চতুর্থ পতি থাকার জন্য দ্বাদশে থাকায় তার বিদেশে বসবাস হতে পারে, কিন্তু বিদেশে বসবাসটি তার কি শান্তিযুক্ত হবে, বিদেশে কি সুখের জন্য যাবে নাকি তাড়িত হয়ে যাবে, বিতাড়িত হয়ে যাবে, এটা বিতাড়িত হয়ে বিদেশে যাবে, সে লোক বিদেশে যে কতটা ভালো থাকবে, এটা তো আমাদের প্রেডিকশন করতে হবে। যে লোকটা বিতাড়িত হয়ে যাবে, তাহলে বিতাড়িত হয় কিসের জন্য, মানুষ ঋণগ্রস্ত হয়ে বিতাড়িত হয়, কর্ম হারিয়ে, ব্যবসা হারিয়ে, ধন সম্পদ আত্মসাৎ হয়, শত্রু কর্তৃক বিতাড়িত হয়ে মানে টিকতে পারছে না, তখন বিদেশে যায়। অথবা অভাব অনটনে পড়েছে যে বিদেশে যে ডলারে উপার্জন করব বা ধরুন বিদেশি মুদ্রায় উপার্জন করে আমি আমার দুর্যোগ কাটাবো, সেই জন্য সেই আশা নিয়ে বিদেশে যাবে, কিন্তু সেই আশা তার কতটা পূর্ণ হবে,
এটি হচ্ছে আমার প্রশ্ন। বলেন। এইবার ধরুন আমি শান্তনু সরকারদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। শান্তনু সরকার তো অবশ্যই বলবে বাংলাদেশ থেকে স্যার বেতন খাইছে, খেয়ে তারপরে চলে আসছে, তা নাহলে কি আর ইন্ডিয়া আসা লোক, ওয়েস্ট বেঙ্গল কি আর স্যার পছন্দ করবে? তখন শান্তনু সরকার কি করবে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? পাঁচ মিনিট পরে সহজে ফোন দিয়ে শোনো যে গাড়ি ছাড়ি। স্যার, হ্যাঁ, এই জাতকের বুধ তো অষ্টমপতি নবমে আছে, তো সেক্ষেত্রে বুদ্ধির কোনো প্রভাব কি সমস্যা খারাপ দিকে যাবে না ভালো দিকে যাবে? এই লগ্নের অষ্টমপতি বুধ নবমে আছে। আমি প্রথমেই কিন্তু বলে গেছি যে বুধ তাকে কতটা সাপোর্ট দিচ্ছে। বুধ হচ্ছে ওটা আগে আমি শুনছি, তারপরেও আমার মনে হচ্ছে যে অষ্টমপতি বিদায় কোনো দোষ আছে। তাহলে বুধ দেখুন অষ্টম এবং একাদশপতি। তো অষ্টম এবং একাদশপতিত্ব যে দোষটা, তার একাদশপতিত্ব দোষ কিন্তু তার নেই, এবং একাদশে কিন্তু তার বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু আগে অষ্টম ঘর পার করে তারপরে তো একাদশ ঘরে যেতে হবে, তাই কিনা বলেন? একে কি ক্লেভার লোক বলা যাবে? হ্যাঁ স্যার। চালাক লোক বলা যাবে? সে চালাকি করে, যদি চালাকি করতে পারত তাহলে তো সে মানে তার সে নিশ্চয়ই গায়ের জোর খাটাতো না, আবার গায়ের জোরও কিন্তু সে খাটাতে পারবে না। হ্যালো, আরে অত স্পিডে চালাও আর না চালাও ছাড়িছে কিনা তুমি তাই কো, না ছাড়লি ওর পিন দিয়ে ছটকায় দেবো ওরে, তাই আর কি, তা যাও চালায়। তো এই দেখুন, একটি কথার পুনরাবৃত্তি এখানে না করে পারছি না। দেখুন, এই যে আমার কথাটা আপনারা শুনতে পেয়েছেন, আমার মিউট করতে মনে নেই। একদিন কিন্তু আমি ঘুমন্ত অবস্থায় ভারতে যাচ্ছি, আমি গাড়িতে ঘুমিয়ে আছি। তো গাড়িতে ঘুমিয়ে আছি, গাড়ি কিন্তু হাই স্পিডে চলার কারণে আমার গাড়িকে ব্রেক করিয়েছে। তো আমার ড্রাইভার নেমে এসে কিন্তু বলেছে যে স্যার ঘুমাচ্ছে, অর্থাৎ তখন বাজে ভোর হয়তো 5টা বাজেনি, আমি ফার্স্টে বর্ডারে পার হবো, আমি 4টের সময় সবসময় রওনা দিই বাড়ি থেকে। তো গাড়ি আটকেছে, বলছে ওনাকে ডাকতে নিষেধ করেছে যে উনি ঘুমাচ্ছে, আর উনি যে চেন্নাই যাবে, অনেক দূরত্বে জার্নি করবে, তো অনেকটা বুঝাইছে, কিন্তু না, মামলা দিয়ে দেবে। তো তখন উনি বললো যে মামলা দিলে তাহলে আপনি অনলাইনে মামলা দিয়ে দিন, আমরা অনলাইনে পেমেন্ট করব, কিন্তু স্যারকে ঘুম থেকে ডাকা যাবে না। তাও কিন্তু মানেনি। যখন মানেনি তখন আমাকে ডাকেছে, তা ডাকলে আমি বললাম কে কে মামলা দেবে কে, আমি জানলার থেকে বলতেছি। তা মামলা যে দিবেন আপনারা, তাহলে এই এখন যেমন বললাম যে পরিবহন গুলো 60 কিলো স্পিড থাকে, পরিবহন গুলো তো 120 কিলো স্পিডে চলে। একটা পরিবহন, সোহাগ পরিবহন, হানিফ পরিবহন না আটকায় মামলা দেন না। এক লোক হরিণের চামড়ার উপরে বসে আছে, গাড়ির সিটের উপরে হরিণের চামড়া, তো হরিণের চামড়ার উপরে বসে আছে যে ব্যক্তি, সেই ব্যক্তিকে ডিবিতে গ্রেফতার করেছে। তাহলে বুঝতে হবে যে ওই লোক হরিণের চামড়া অবৈধ, তাহলে অবৈধ জিনিসটা গাড়ির সিটের উপরে দিয়ে চলছে, তাহলে সেই লোকটি কেমন শক্তিশালী, কেমন পাওয়ারফুল। তাকে যদি একজন ডিবির কনস্টেবল বা ডিবির ইন্সপেক্টর বা ডিবির একজন ওসি যদি গ্রেপ্তার করে, তাহলে তার চাকরি আর কতক্ষণ থাকবে ভেবে দেখুন একটু, কত সময় থাকতে পারে, এটা কিন্তু বুঝতে হবে। তো মঙ্গল হচ্ছে লগ্নপতি, তো এই লোকটা যত ঘাড়ু হোক, যত মেজাজি হোক, যত যাই হোক, যত নীরজ কান্তি রায়কে টেনে নামানোর চেষ্টা করুন, তো মঙ্গলটি তো দগ্ধ হয়ে বসে আছে, তার সৌর্য বীর্য ঐশ্বর্য আনবে কোথা থেকে বলেন? বলেন কোথা থেকে আনবে? তাহলে কি হবে? এইবার যদি আপনারা একটু আসেন যে আমার কর্কট লগ্ন, কর্কট লগ্নের আমার দ্বাদশে মঙ্গল, আপনারা তো ক্লাসে, তাহলে দ্বাদশে মঙ্গল, তাহলে কি হলো দেখুন, আমার কর্কট লগ্নে দ্বাদশে মঙ্গল, ব্যয়ের ঘরে মঙ্গল, তাহলে কর্কট লগ্নে একমাত্র মঙ্গল রাজযোগকারক গ্রহ, সে তো ব্যস্ত হয়েছে, মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে। এমনকি তার উপরে সেই যে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এবং তার উপর সেই দ্বাদশস্থ মঙ্গলের উপর রাহুর দৃষ্টিও পড়েছে। তাহলে আমার
মঙ্গল কি হয়েছে? মঙ্গল একেবারে মাটির নিচে মিশে গেছে না? গেছে। তাহলে আমার কথায় আপনি কিভাবে দেখেন, কথাটি বললাম, গাড়িটি আমাকে কিন্তু ছেড়েই দিল। এবং ইভেন কি সেদিনও কিন্তু আমাকে মামলা দেয়নি। আমি বলেছি যে এত ভোরবেলায় মানুষকে ঘুম থেকে জেগে উঠাতে হবে, তখন আপনাদের স্যারদের ডেকে উঠাতে হবে, আপনাদেরও একটু কেমন লাগবে। তা আর আমার ফ্লাইট যদি মিস হয়, আমি অনলাইনে মামলা দিয়ে দেন, আমি 15 দিন পরে আসবো, অর্থাৎ আপনার এই মামলা টাকা অনলাইনে পেমেন্ট দিয়ে দেবো। কিন্তু তা না করে আপনি যদি মামলা দেন আর আমার গাড়ি নিয়ে যদি আপনার ওই জেলায় যেতে হয়, তাহলে তো আমার ঘুম ভাঙাতেই হবে। এটাই নিয়ম। তাহলে এই মঙ্গল যে সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে, তো সেটি কিভাবে করবে? এই মঙ্গল তো দাহ্য হয়ে বসে আছে। আবার আমার মঙ্গলও কিন্তু দ্বাদশে, সে মাঙ্গলিক দোষযুক্ত রাহু দৃষ্ট হয়ে বসে আছে। তাহলে কি হয়েছে? সেটা তো মিথুনের ঘরে আছে। হ্যাঁ, স্যার সেটা মিথুনের তো ঘরে আছে। মিথুনের এই জন্য ঘরে, সেজন্য দেখুন, নোট দিয়েছিলাম যে মঙ্গল কিন্তু মেষে সব থেকে শক্তিশালী হবে, দ্বিতীয় শক্তিশালী বৃশ্চিকে হবে, তৃতীয় হবে আপনার সরি ইয়েতে মকরে, চতুর্থ হবে সরি এটা তো নিঃস্বস্ত, আর চতুর্থ হবে মিথুনে মঙ্গল। মিথুনে মঙ্গল মানুষকে ট্যালেন্টেড করবে, মানুষকে শক্তিশালী করবে, মানুষকে মানে সেই সূর্য বীর্য ঐশ্বর্যের মালিক করবে, বা তাকে ক্ষমতা গর্বে গর্বিত করবে। কিন্তু এইবার ভাগ্য স্থানে মঙ্গল থেকেও কিন্তু তাকে শক্তিশালী করলো না। না করার কারণ মঙ্গলটি দাহ্য বা মঙ্গলটি দগ্ধ। এই জন্য বলেন এইবার আর কি কি প্রশ্ন বলেন। বলেন এই প্ল্যানেট নিয়ে একটু নিউমারোলজির দিকে ঘুরে আসেন। জন্ম তারিখে শনি কি করলো? 17 তারিখে শনির জন্ম হলো কত দিয়ে? কত দিয়ে হলো বলেন? রবি আর কেতু নিয়ে শনির জন্ম হয়েছে। তো কেতুটা কিন্তু নিষ্ক্রিয় রবি, নিষ্ক্রিয় রবি না? তার সঙ্গে রবি যুক্ত হয়ে আছে। তো দুটির মিলনে শনির জন্ম হয়েছে। শনির সঙ্গে রবির কিন্তু ঘোর শত্রুতা রয়ে গেছে সারা জীবন। কিন্তু কেতু আর রবির মধ্যে তো কোনো শত্রুতা নেই, আছে না স্যার? নেই। তাহলে এই শনি কি শান্ত শনি নাকি উগ্র শনি? একই মকরের শনি হবে না কুম্ভের শনি হবে? শান্ত শনি হবে স্যার। হ্যাঁ, শান্ত শনি। বুঝলাম না। কুম্ভের শনি, শান্ত শনি হবে। শান্ত শনি, শান্ত শনি হবে। 8 তারিখ, 17 তারিখ আর 26 তারিখ যারা জন্মগ্রহণ করেছে সবাই তো শনির জাতক হবে। তো 17 তারিখ এখানে 8 তারিখ আনুন আর 26 তারিখ আনুন। তো এই 26 তারিখ যখন যে ব্যক্তি জন্মগ্রহণ করবে সে 2 যোগ 6 মানে চন্দ্র আর শুক্র মিলে শনি হচ্ছে। তো চন্দ্র শুক্রের যোগ কি হয় সাধারণত? যদি পাপ মারক চন্দ্র শুক্র না থাকে আর যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে, তো চন্দ্র শুক্রের যোগ মানুষকে কি করে? লগ্নের 6 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর, দ্বাদশ নাম্বার ঘর এ যদি না থাকে, যদি চন্দ্র শুক্র না থাকে, আর চন্দ্র শুক্র যদি লগ্নের শুভকারক গ্রহ থাকে, তাহলে কি হবে চন্দ্র শুক্রের যোগে? এটা কি বিলাসিতা দেয়? বিলাসিতা দেবে, সুখ শান্তি দেবে, তারপর নিট অ্যান্ড ক্লিন জীবন যাপন করাবে, তারপরে হচ্ছে সে সবার শান্তি বজায় রাখার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সব গুছিয়ে গাছায় রাখার চেষ্টা করবে, এগুলো অবশ্যই করবে। কেন চন্দ্রও শান্তি মানে এক কথায় শান্ত গ্রহ, আর ওদিকে শুক্র তো শান্তির দেবতাই। এমনকি প্রেমের দেবতা কেন বলা হয়? যদিও দৈত্য কুলগুরু, কিন্তু প্রেমের দেবতা। কোন প্রেম? ঈশ্বর প্রেম হতে পারে, বাবা মায়ের মধ্যে প্রেম ভালোবাসা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, কিন্তু সেটি শুভ প্রেম, জাগতিক প্রেম। হ্যাঁ স্যার এরা যদি নেগেটিভ, চন্দ্র শুক্র যদি স্যার নেগেটিভ জায়গায় থাকে, তাহলে কি নৈতিক স্খলন হইতে পারে স্যার? হ্যাঁ, তখন চরিত্র ভ্রষ্ট হবে।
ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকলে, ষষ্ঠে থাকলে ওই শুক্রজনিত যত ব্যাধি পীড়া আছে, চন্দ্রজনিত ব্যাধি পীড়া আছে, তারপরে যত অশুভত্ব দোষ আছে সেগুলো হবে। আর যদি অষ্টমে থাকে তাহলে অষ্টমে নিধন জনিত কারণে অর্থ নষ্ট, বৈষয়িক অবনতি ঘটাবে। শুক্র মানে শক্তিশালী হওয়ার কারণে শুক্রের দোষে যে বৈষয়িক অবনতি ঘটায় সেগুলো ঘটাবে। মানে সে দেখা গেল জুয়া খেলতে যাবে, তাস খেলতে যাবে, বা বারবনিতায় যাবে, বেশ্যা সংসর্গে যাবে, কোনো না কোনো ভাবে ধ্বংস হবে, বা দুটি তিনটি বিবাহ করবে, এই ধরনের করবে। আর দ্বাদশে থাকলেও কিন্তু আপনার ওই সেই ব্যয় মানে বিপরীত লিঙ্গের কারণে ব্যয় হবে, অশুভত্বের কারণে ব্যয় হবে। দেখা গেল সে সে ব্যবসায়িক মোকাম করতে গেছে বা চাকরির ট্রেনিং এ গেছে, সে যে হয়তো তার কলিগকে নিয়ে সিনেমা দেখে বেড়াচ্ছে, এবার সিনেমা দেখে সে ওখানে কাজ ফাঁকি দিয়েছে, তার জন্য সাসপেন্ড হয়ে তার চাকরি চলে গেছে, এমনটি কিন্তু করতে পারে। বলেন তাই না? তো চন্দ্র আর শুক্র, যেহেতু একটি প্রশ্ন উঠেছে এখানে, তো চন্দ্র আর শুক্র কোন লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ বা রাজ্যকারক দেয়, এটি কি কারো মনে আছে? বলেন তো, মনে করেন তো একটু, চন্দ্র আর শুক্র স্যার কন্যা হবে স্যার? মকর। বৃষলগ্ন স্যার, বৃষলগ্ন মনে হয়। স্যার মকর লগ্নের ক্ষেত্রে? কোন লগ্নের ক্ষেত্রে চন্দ্র শুক্র কখনোই শুভ বা রাজযোগের কারক বলা হয় না। বৃষলগ্নের ক্ষেত্রে স্যার চন্দ্র আর শুক্র তো স্যার শুভ হওয়ার কথা। বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র, শুক্র, বৃহস্পতি তিনটি তো পাপ গ্রহ বৃষ লগ্নের ক্ষেত্রে, তাহলে শুক্র স্যার মকর লগ্নে মানে পঞ্চম পতি করতে পারে? মকর লগ্নে, মকর লগ্নে বুধ শুক্র শুভ হতে পারে, কিন্তু চন্দ্র শুক্র শুভ আছে এমন কোন লগ্ন কিন্তু নেই। কেন নেই? এই নিউমারোলজিতেও আসুন দেখুন, চন্দ্র আর শুক্র মিলে কিন্তু শনি হচ্ছে। তো শনি কিন্তু একদিকে জাগতিক আর একদিকে বৈষয়িক, দুটোই কিন্তু সে দুটোই মালিক, আবার কর্মফল দাতাও কিন্তু সে শনি, আবার মহারাজও কিন্তু। তো এই যে শনির যে তামসিক আর রাজসিক দুটি গুণ, দুটিই কিন্তু রয়েছে। তো শুক্র আর চন্দ্রের মিলন ঘটায় এই শনির রাজসিক গুণ প্রতিফলিত হবে, না তামসিক গুণটা প্রতিফলিত হবে, না বৈষয়িক গুণটা বেশি দেখা যাবে? কোন দিকে ডেভেলপ করবে? রাজসিক। হ্যাঁ, রাজসিক দিকটা করবে, কারণ চন্দ্র আর শুক্র দুজনের মধ্যে কোনো শত্রুতা নেই, তার মতো দিয়ে শনির জন্ম নিয়েছে। তাই এইবার শুক্র আর চন্দ্র যে রাজসিক ফল দেবে, তাহলে কি বৈষয়িক উন্নতি ঘটাবে তাকে, তাই তো? রাজসিক মানে কি? অর্থ সম্পদ, সম্পত্তি, এগুলোই তো। স্যার শুক্র কি চন্দ্রকে শত্রু মনে করে না স্যার? শুক্র চন্দ্রকে শত্রু মনে করে, কিন্তু চন্দ্র তো শুক্রকে শত্রু মনে করে না। শুক্র চন্দ্রকে শত্রু মনে করে, কিন্তু শুক্র যে চন্দ্রকে শত্রু মনে করছে, আরেকটি শত্রুর তো জন্ম দিয়েছে শনিকে, তারা দুজনে মিলে। নিউমারোলজিতে সবসময় বলেছি যে একক সংখ্যায় রূপান্তর হলে একক সংখ্যাটি হলো কোন কোন সংখ্যার মাধ্যমে, তাদের জন্ম দিল কোন কোন সংখ্যা, সেটির দিকে কিন্তু নজর রাখতে হবে। জাকির সাহেব কি বুঝতে? তো যে নিউমারোলজিতে আমাদের যে আরেকটি শনির জন্ম দিল যে শুক্র আর চন্দ্র মিলে, এই যে বৈষয়িক উন্নতি করাবে বা আর্থিক উন্নতি করাবে, তাহলে সে কুম্ভের শনি হবে, তাকে যোগী করবে, সাধক করবে, সৎ করবে, নিট অ্যান্ড ক্লিন করবে,
পরিশ্রমী করবে, অধ্যবসায়ী করবে। কিন্তু 17 তারিখে যে জন্মগ্রহণ করেছে, 2 রবি মিলে, নিষ্ক্রিয় রবি আর সক্রিয় রবি, 2 রবি মিলে জন্ম দিল শনি। এইবার শনির সঙ্গে কিন্তু রবিরও শত্রুতা রয়েছে, আর শনির সঙ্গে কেতুর কোনো শত্রুতা কিন্তু নেই। তো সে তো নিষ্ক্রিয় রবি, তার মানে শত্রুতা রয়েছে। তাহলে জন্ম হয়েছে মারামারি, লাঠালাঠি, কাটাকাটি দিয়ে 17 তারিখ। তার জন্য কিন্তু প্ল্যানেটটি আমরা আন্দাজে তৈরি করেছি। 17 তারিখ একজনে বললেন, মাস একজনে বললেন, একজনে 1980 না কত বললেন, আমি লিখে দিলাম 85। তো এই যে লিখে দেওয়ার কারণে দেখুন ওই 17 তারিখে শনিটি দ্বাদশে এসে পড়েছে। আপনারা যেভাবেই ফেলুন না কেন, আগে দেখতে হবে যে এই যে জ্যোতিষদের আচরণ কেমন হওয়া উচিত। একটি প্রশ্ন হচ্ছে নীরজ কান্তি রায় বলেছিলেন। তো দেখুন, জ্যোতিষরা কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তি চলছে, অশান্তি কিভাবে দূরীভূত হবে এ ব্যাপারে একটা পরামর্শ আপনারা কিন্তু দেবেন যে হ্যাঁ আপনারা এইভাবে চলুন, আপনার এটা ভালো হবে। আপনার সন্তান অবাধ্য হচ্ছে, সন্তানকে এইভাবে বোঝান, এভাবে ভালো হবে। এমনকি আপনার ভাই বোনের সঙ্গে কলহ চলছে, আপনি এভাবে চলুন, ভালো হবে। পার্টনারের সাথে এরকম চলছে, এভাবে চলুন, ভালো হবে। তাহলে আপনারা যে পরামর্শগুলো দিবেন, একটি ডাক্তার হচ্ছে এই জায়গা ঘা হয়েছে, জায়গা কেটে গেছে, এখানে সেলাই করে দেবে। কিন্তু আপনারা মনের ডাক্তার, তাদের মন মানসিকতাকে ভালো করবেন, তাদের জরা ব্যাধি দুঃখ দৈন্যের হাত থেকে মুক্ত করার চেষ্টা করবেন। তো আপনাদের ব্যবহারটি তাহলে কেমন হওয়া উচিত বলেন? বলেন নীরজ কান্তি রায়, বলেন। কই স্যার, টোটালি একজন অ্যাস্ট্রোলজার এজ এ কাউন্সিলর স্যার, টোটালি তার কথার মধ্যে একটা এমন একটা অ্যাট্রাকশন থাকতে হবে যাতে ক্লায়েন্ট সবসময় বুঝতে পারে যে সে একজন ডাক্তারের কাছে আসছে, এবং ওইখান থেকে তার সাথে এমন ভাবে বিহেভ করতে হবে যাতে তার মনে কোনো চোট না লাগে, এরকম স্যার। হ্যাঁ, তাহলে এটা তো সহজ বুদ্ধি, এটা সুন্দরই তো বুঝলেন। তো সেই রকমই হতে হবে। মানে স্যার অ্যাস্ট্রোলজার কোনো শত্রু থাকা যাবে না স্যার, সবাই বন্ধু। হ্যাঁ, সবাই বন্ধু, বা সবাইকে সুবুদ্ধি আশা করে, বা সবাই ভালো থাকার জন্যই কিন্তু আসে অ্যাস্ট্রোলজারের কাছে। তো সেই সময় যদি অ্যাস্ট্রোলজারই যদি এসে দেখে যে অ্যাস্ট্রোলজাররা মারামারি করছে, লাঠালাঠি করছে, কাটাকাটি করছে, তারা এইরকম অবস্থানে আছে। এই প্রশ্নটি কেন করেছেন নীরজ বাবু, আসলে আমি বুঝতেই পেরেছি যে আমাদের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এই যে মানে ত্রিবার্ষিক সম্মেলনে ঘটেছিল, হয়তো তার জন্যই আজকে এই ক্লাসের কথাই বললেন। তো এমনটি কিভাবে মানুষ চেনা যাবে, বা কেন এরকমটি ঘটে, এটা আমি বুঝতে পেরেছি। তো তারা তো সবাই সচেতন, এরকম তো হওয়ার কথা না মূলত। না, কথা তো ছিল না, এভাবে তো ঘটার কথা না, কখনোই ঘটার কথা না। কিন্তু দেখুন, আজ যে ব্যক্তিটি ঘটিয়েছেন উনি কিন্তু আসলে শান্ত মানুষ, উনি কিন্তু মানে উগ্র নয়, কিন্তু অপরের বুদ্ধিতে উনি উগ্র হয়ে গেছেন। উনি অপরের বুদ্ধিতে উগ্র হয়ে গেছেন, এটা হচ্ছে মূল ব্যাপার, নিজের বুদ্ধিতে নয়। তো এই অপরের বুদ্ধি কে দিল? অপরের বুদ্ধি কখন মানুষ শোনে, অপরের বুদ্ধিতে কখন মানুষ ঘরে আগুন দেয়? এটার কারণ কি? এটার গ্রহ কি? কোন গ্রহ এই অপরের বুদ্ধি শোনায় বলেন? স্যার রাহু। নিজের বুদ্ধিতে, মানুষ বলে যে নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভালো, কিন্তু অপরের বুদ্ধিতে ছাগল হও না, তাই তো নাকি? তা কখন মানুষ কুবুদ্ধিতে পড়ে? বুদ্ধির দাতা বুধ, বুদ্ধির দাতা বুধ, বা বুদ্ধির কৌশলের দাতা বুধ, বুধ হচ্ছে বুদ্ধির দেবতা। তো বুদ্ধির দেবতা বুধ যখন পাপস্থ হয়, আর যখন রাহু হচ্ছে উগ্র চণ্ডাল গ্রহ বা সর্বগ্রাসী গ্রহ, এই সর্বগ্রাসী গ্রহ রাহু যখন তাকে গ্রাস করে, তখনই তো তার সেই উগ্রতা প্রকাশ পায়, মানে নিজের বুদ্ধি লোপ পায়, তখন অপরের বুদ্ধি শুনে নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এমনটি কিন্তু ঘটে।
এই দুটি গ্রহের অবস্থান দেখলে বোঝা যাবে সে নিজের বুদ্ধিতে ঘরে আগুন দিচ্ছে নাকি অপরের বুদ্ধিতে দিচ্ছে। এই দুটি গ্রহ দেখেই কিন্তু বোঝা যাবে। তো বলুন, আর কার কি প্রশ্ন আছে? আমাদের পরবর্তী স্যার কিন্তু যোগদান করে ফেলেছেন। আজকে একটু রুটিন। স্যার হ্যাঁ বলুন। বলেছিলেন মানে ওই গ্রহ মানে 27 ডিগ্রির বেশি থাকলে পরের রাশির ফল দেবে, আর 3 ডিগ্রি বা তার কম থাকলে আগের রাশির ফল দেবে। এটা কি স্যার মানে বকরি গ্রহের ক্ষেত্রে বলেছেন নাকি হ্যাঁ হ্যাঁ এমনিতে হ্যাঁ যে কোনো? হ্যাঁ, বকরি গ্রহের ক্ষেত্রে। আবার ওদিকে 27 ডিগ্রি ক্রস করলে চলমান গ্রহের ক্ষেত্রে। এইবার 20 ডিগ্রি প্লাস প্রশ্ন করেছিলেন যে 20 ডিগ্রি প্লাস হয়ে গেছে, সে ধনপতির ফল দেবে বা ধন স্থানে থেকে চন্দ্রের উপর দৃষ্টি দেবে, এর ফল দেবে। কিন্তু 20 ডিগ্রি ক্রস করে মানে উপরের কানায় চলে গেছে, 3-এর 2 অংশ পার করে গেছে, সে বকরি হয়ে ধনভাবে থেকে অষ্টম ভাবে দৃষ্টি দেবে, এই ফল দেবে না। যদি সে 3 ডিগ্রির মধ্যে থেকে বকরি থাকতো তাহলে পূর্ববর্তী রাশির ফল কিছুটা সে নিয়ে আসতো। স্যার আমি কথা আপনার সাথে শেয়ার করতে চাই স্যার। হ্যাঁ বলুন। স্যার একটা মার্গী গ্রহ যদি মানে 0 ডিগ্রিতে থাকে তাহলে কি স্যার সে মানে যে রাশিতে বসে আছে সেটারই ফল দেবে নাকি এর আগের ঘরের ফল দেবে? কেন 0 মানে ডিগ্রিতে? তো ওই ঘরে সে চলমান, সে তো ওই ঘরেরই ফল দেবে। এইবার এখানে একটি কথা কিন্তু আছে। ধরুন আমরা যেমন বলি যে গ্রহ ডিরেক্ট একটা ঘরে গেল, আর হচ্ছে যেমন অতিচার গতি দ্বারা যায় বৃহস্পতি, বা অতিচার গতি মানে কি, তার যাওয়ার কথা নয়, তাকে যেতে বাধ্য করা হচ্ছে। তাকে যেতে বাধ্য করা হচ্ছে মানে কি, আগে তাকে বলা হচ্ছে যে তুমি আগে ওখানে যে সাইড নাও। যেমন দেখা যাচ্ছে পিছনে জাম পড়ে গেছে, তুমি গাড়িটা আগে নিয়ে যে একটু সাইড করে দাঁড়াও, পিছনের গুলোকে যেতে দাও, বা পিছনের ট্রেনটাকে যেতে দাও, পথটা পরিষ্কার করো, এইরকম। তার মানে কি, সে পরের ঘরেরই ফল যে অমনি দিবে। একটি রাজা যখন বা দেশের প্রেসিডেন্ট যখন নির্বাচন হয়, তো নির্বাচন হলে তার চেয়ারে বসতে একটু সময় লাগবে না? তার শপথ নেবে, চেয়ারে বসবে, তবেই না তো তার উপর যাবে। নাকি নির্বাচন ঘোষণা হয়ে গেলে অমনি সে একেবারে সব অর্ডার দিয়ে দেবে? কোনটা হবে বলেন, কোনটা হবে? স্যার এই গ্রহটা সব বালক গ্রহ তো সে সময়। হ্যাঁ, এই গ্রহটা সে সময় তো 0 ডিগ্রি মানে বালক গ্রহ। বুঝলাম না। গ্রহের যে শ্রেণী বিভাগ আছে, যে 6 ডিগ্রি পর্যন্ত একটা একটা গ্রহর সময় বালক গ্রহ, তারপরে সে এই যে বৃদ্ধ যুবা, এই সব যে বিভাগগুলো আছে বা চিন্তিত, ব্যথিত, এই যে বলা হয়, এই রকম হয়। মানে ঘটনা হচ্ছে কি, সে তার মজবুত আসন পেতে বসবে, তো আগে ঘরে প্রবেশ করেছে, তারপরে গিয়ে সে ওখানে বসবে, বসার পরে তার ক্ষমতার প্রতিফলন ঘটাবে। তার জন্য একটু তো ডিগ্রিগত সময় তার লাগবে বা সময় তাকে দিতে হবে। এইবার দীর্ঘস্থায়ী গ্রহ যেমন শনি 2.5 বছর ধরে এক রাশি অতিক্রম করে, তাহলে তাকে তার 3 ডিগ্রি যেতে গেলে তো মানে 5 মাস 4 মাস চলে যাবে। তখন কি হবে? 4 মাস পরে যে ফল দেবে। আবার প্রথম 6 ডিগ্রি আর শেষ 6 ডিগ্রি একটু সমস্যা দেখা স্যার। 4 ঘন্টার মধ্যে কিন্তু সে 2 ডিগ্রি পার হয়ে যাচ্ছে, তখন কি হবে? অর্থাৎ তাকে একটু বসার স্থান পর্যন্ত যাওয়া পর্যন্ত সময় দিতে হবে, সুযোগ দিতে হবে। তো যার জন্য মনে হয় আমাদের ভারতীয় জ্যোতিষের শিক্ষক যোগদান করেছেন এসকে ঘোষ স্যার, হয়তো ওনার রুটিনে যদি থেকে থাকে যে গ্রহগণ ক্ষুধিত কখন হয়, চিন্তাক্লিষ্ট কখন হয়, নিদ্রিত কখন হয়, কখন সে মানে দেখা যাচ্ছে কর্মহীন হয়, কর্ম করতে পারে না, এর ক্লাস হয়তো ক্লাসটা করছেন সম্ভবত। হ্যাঁ করেছেন, যদি করেন তাহলে তো আপনারা বুঝেছেনই। আর কোনো প্রশ্ন বলেন? স্যার তাহলে মানে চলমান মানে বকরি না, মানে এমনিতেই চলমান গ্রহের ক্ষেত্রে 27 ডিগ্রি প্লাস হলে সেটা পরের রাশিরও ফল দিতে পারে। হ্যাঁ দিতে পারে। আর 3 ডিগ্রির নিচে যদি থাকে তাহলে পূর্বের ফলও সে সঙ্গে নিয়ে চলতে পারে, পূর্বের ঘরের ফলও চলতে পারে। স্যার মানে চলমান গ্রহের ক্ষেত্রে মানে মার্গী গ্রহের ক্ষেত্রেই
হুম হুম। আর কোনো প্রশ্ন আছে কারো? স্যার আমি একটা কথা ছক বলতে চাচ্ছি দেখে স্যার। মানুষ চিনতে পারবেন? এবার ছক দেখে কি মানুষ চিনতে পারবেন? স্যার অনেকটাই হবে হুম স্যার। হুম আমি বলছি কি বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন, তো হুম। সেই ক্ষেত্রেটা বৃহস্পতির ঘর তো অশুভ হওয়া লাগবে, চতুর্থ ঘর অশুভ হওয়া লাগবে। আর কোন কোন যোগটা লাগবে স্যার বিদেশে যাওয়ার ক্ষেত্রে? না না, যদি আপনাকে তাড়িয়ে বিদেশে পাঠায় তাহলে চতুর্থ ঘর অশুভ থাকতে হবে। আর যদি আপনি স্বেচ্ছায় যান, নিজের ইচ্ছায় যান, তাহলে তো আপনার চতুর্থ ঘর শুভ থাকবে। ও, আর সে 9, 12 সবসময় থাকতেই হবে? হ্যাঁ, 12 যোগ থাকতেই হবে, 9 যোগও থাকতে হবে। মানে ভাগ্যে বিদেশ গমন থাকতে হবে, সেই সঙ্গে চতুর্থ ঘরেরও কানেকশন শুভ অশুভর উপর নির্ভর করবে যে সে তাড়া খেয়ে বিদেশে যাবে না স্বেচ্ছায় যাবে। ঠিক আছে। স্যার 3, 9, 12 নাকি 3, 10, 12 কোনটা সঠিক হবে স্যার? আরে 4, 10, 12, আগে 4, 10, 12 দেখবেন সরাসরি। তার সঙ্গে যদি আপনাকে আরো একটু নিখুঁত 4, 10, 12। তখন হচ্ছে তৃতীয় ঘরকে আর নবম ঘরকে আরেকটু সূক্ষ্ম বিচার করার জন্য যোগদান করবে, মানে তার সঙ্গে যোগ করতে পারে। সরাসরি 4, 10, 12। স্যার ও আচ্ছা স্যার। স্যার শিক্ষা ক্ষেত্রে মানে 9-এর দরকার হয় স্যার? 9-এর প্রয়োজন কেন হয়? যে ভাগ্যে আমার বিদেশ গিয়ে সেটেল হওয়া, ভালো থাকা আছে কি নেই, আমার ভাগ্যের লেখা কি আছে, তখন প্রয়োজন হয়। আর কিছু? স্যার তাহলে একটা জানার প্রশ্ন ভাবো স্যার। অনেক ক্ষেত্রে শুভ ফল দেয় মানুষকে। স্যার আরেকটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে, যেমন আমরা একটু আগে জানলাম স্যার যে কোনো গ্রহ যদি 27 ডিগ্রি প্লাস হয় তাহলে সে পরবর্তী গ্রহের কিছুটা রেজাল্ট দেয়, অথবা 3 ডিগ্রি নিচে হলে তার আগের গ্রহের কিছুটা রেজাল্ট ফলাফল প্রদান করে। লগ্নের ক্ষেত্রে স্যার যদি 5-10 মিনিটের ভিতর লগ্ন চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে কোনো প্রভাব থাকে কিনা স্যার? না, লগ্ন যে গৃহে 2 ঘন্টা অন্তর লগ্ন পরিবর্তন হবে, তো লগ্ন যে ঘরে থাকবে সেই লগ্নেরই ফল দেবে। লগ্ন যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রগত ফলই দেবে। এটা শুধু স্যার তাহলে মানে স্যার বিদেশ যাত্রার ক্ষেত্রে যে মানে 4, 10 আর 12 এর কানেকশনটা বলেছেন, ওখানে যদি মানে 9-এরও যদি কানেকশন হয়ে যায় তাহলে কি স্যার সে বিদেশে গিয়ে মানে ভালো থাকবে? নবম ভাগ্যের পতি জন্য। যদি ভালো জায়গায় থাকে তাহলে ভালো থাকবে, আর নবম পতি যদি খারাপ অবস্থানে থাকে তাহলে খারাপ থাকবে। তার নবম যদি কানেকশন থাকে তাহলে ভাগ্যের জন্য, মানে ভাগ্য ভালো করার জন্য বিদেশ নবম যাবে। যদি শুভ থাকে তার শুভ ভাগ্যের উদয় হবে, শুভ যোগ, সে একটা শুভ পরিবেশ তৈরি করতে পারবে। আর ভাগ্য আর তার ভাবই যদি যদি অষ্টম খারাপ থাকে, কানেক্ট থাকে ভাগ্যে তাহলে রোগের জন্য না, স্যার। কপালেই যদি থাকে যে মরিচ পোড়া দিয়ে ভাত খাবো, তাহলে চতুর্থ, দশম আর দ্বাদশ কি করবে? ওই দেশেও মরিচ পোড়া হবে, বিদেশেও মরিচ পোড়া হবে। স্যার যদি সেখানে তো অষ্টম স্যার কানেক্ট থাকে তাহলে তো স্যার ওই যে অপারেশন, রোগ, বিভিন্ন কারণে বিদেশ দিয়ে এগুলোর জন্য বিদেশ যাওয়া হয় আর কি। হ্যাঁ স্যার এখানে আরেকটা, এই যে নবমপতির আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার স্যার। যদি নবমপতি ওই লগ্নের জন্য অশুভ গ্রহ হয় কিন্তু সে হ্যাঁ, স্ট্রং স্থানে থাকে, তাইলেও কি সেটা পজিটিভ রেজাল্ট দিবে স্যার? তার ভাগ্যে বাধা সৃষ্টি করবে না? বাধা সৃষ্টি করবে। যদি তাহলে পজিটিভ ওই ওই লগ্নের শুভ গ্রহ হয় এবং নবমপতি শুভ শুভ গ্রহ অবস্থানে যদি থাকে, থাকে তাহলে তার পজিটিভ রেজাল্ট আসবে। হ্যাঁ এই তো সহজ। তো যাই হোক, আজকের ক্লাস কিন্তু এ পর্যন্ত সমাপ্ত করছি। আমাদের পরবর্তী স্যার SK ঘোষ, উনি কিন্তু যোগদান করেছেন, এখনই আপনাদের ক্লাস নেবেন। তো আপনারা ওনার সঙ্গে ক্লাস করুন। আবার দেখা হবে সন্ধ্যা 7টায়। তো নমস্কার স্যার। ভালো থাকবেন। নমস্কার।